আসসালামু আলাইকুম। বাংলা সাহিত্যের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। অ্যাডভোকেট অনন্যা তিথি, মিফতাহুল জান্নাত, কামরুন নাহার কলি, হাবিব আক্তার, আব্দুল্লাল মামুন, ইশরাত জাহান, সঞ্জিদা ইসলাম টুম্পা, ওয়ালাইকুম আসসালাম। প্রার্থনা প্রামাণিক তিথি, আদাব। নুসরাত এশা, খাদিজাতুল কুবরা, লোকমান হোসেন বাবু, ওয়ালাইকুম আসসালাম। ইশরাত জাহান শিলা, সারাবান তহুরা, ইফাতারা ইফু, রাফসিনা রহমান, রোকেয়া রাফসিন, হালিমায় রামিসা, আচ্ছা, তাফরোজা আসরিন, মাইমুন আক্তার মিশু, আয়েশা আক্তার, ফারজানা আক্তার, আয়েশা, মিফতাহুল জান্নাত সোহান, যারা জেসিকা, আব্দুল কাদের জুয়েল, ফারহানা হোসেন জুই, শারমিন সুলতানা, অনিকা রহমান, লাভলি জাহান, রেজওয়ানা ফেরদৌস, ছোটন রয়, তানজিনা, মৌমিতা, রিয়া, অ্যাডভোকেট মোহিনী ফাইজা, আচ্ছা, আফরোজ খান, কামরুন নাহার কাকলি, শাহিরুন্নেসা, তানজুম তিনু, আজহারুল ইসলাম, সুমাইয়া আক্তার বিথি, হাফসা খাতুন, আবিদা সুলতানা, সুরাইয়া সরওয়ার, সুমাইয়া ইসলাম মেহেদি, নুসরাত জোহরা, আব্দুল কাদের জুয়েল, জুলিয়া আক্তার জয়েন করেছেন, রতন আহমেদ শাওন, তানজিম রেজওয়ানা, আসমা ইসলামী রিমি, জাহাঙ্গীর আলম, তানিয়া খানম, তমা চক্রবর্তী, ফয়সাল, শারিয়া রাতুল, আঞ্জুম কারিনা, নুরুন নাহার, রাকিবুন নাহার, রিপা, সঞ্জিদা অনন্যা জয়েন করেছেন, জাকিয়া জয়া, সাদিয়া আফরিন। ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিয়েছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম, আদাব। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। আপনাদের কি অবস্থা একটু বলেন তো। আলাইহিস শাওন জয়েন করেছেন, ফারজানা মুস্তারি, আবির হোসেন, আনাম, আমাইরা, তানজুম তিনু, তানজিলা সাথী, নিশা তানজুম, তানজিম হাসান, ওয়ালাইকুম আসসালাম। একটু দ্রুত সবাই জয়েন করেন। আমার শরীর, কামরুন নাহার কলি, মোটামুটি শরীর ভালো যায় না, মানে আমি প্রেসারে পড়ে যাই, তারপর শরীরটা খারাপ হয়ে যায়। কালকেও তো বারের ক্লাস নিতেই পারলাম না। শুরু করলাম, একটা টপিক পড়ানোর পরেই আমি দেখি যে আমার খারাপ লাগতেছে। আজকে এজলাসেও একই অবস্থা, অথচ আমার এত কাজের চাপ এজলাসে, এত সাক্ষী আসে, বিভিন্ন মামলার যুক্তিতর্ক শুনতে হয়, এত প্রেসার, আমি চাইলেও প্রেসার থেকে বেরোতে পারতেছি না। আমার মনে হইতেছে দিন দিন প্রেসার খালি বাড়তেছে। আচ্ছা, আপনারা ভালো আছেন? পড়াশোনার কি অবস্থা আপনাদের একটু শুনি তো আগে, অনেকদিন খোঁজ খবর নেওয়া হয় না। কেমন যাচ্ছে পড়াশোনা, কেমন চলতেছে একটু জানান আমাকে। পড়াশোনা কেমন চলতেছে আপনাদের আমাকে একটু জানান। আমরা এর আগের ক্লাসে মঙ্গল কাব্য সম্ভবত শেষ করেছিলাম, মার্সিয়া সাহিত্যও পড়েছিলাম। তাহলে আজকে আমরা একটু দেখব হচ্ছে ময়মনসিংহ গীতিকা। ময়মনসিংহ গীতিকার পরে আজকে আমরা একটু দেখব হচ্ছে অনুবাদ সাহিত্য। এরপরই আমরা অন্য একটা টপিকে চলে যাব। জি, ভালো। পড়াশোনার অবস্থা খুব খারাপ, মন বসে না পড়ার টেবিলে, ভয়াবহ ব্যাপার। আলামিন তালুকদার, সানজিদা রেশমি, ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, বাংলা সহজ, মনে হয় কত জনম পর সহজ কিছু পেলাম, সারাবান তহুরা। আচ্ছা বেশ। আপু, মন ভালো নাই, পড়াও হচ্ছে না, কেন বলেন তো? ভালো চলছে না ম্যাম, শরীরটা ভালো না, প্লাস ফ্যামিলির সবাই অসুস্থ। আচ্ছা, ফারহানা আক্তার কণা, ম্যাম আগে বাংলা সাহিত্য কঠিন লাগতো, এখন আপনার ক্লাস পাওয়াই সহজ মনে হচ্ছে। ওকে। তানভিন জাহান, তাসনিম জান্নাত, ম্যাম আমার ইংলিশের অবস্থা ভালো না, কিভাবে ঠিক করব বুঝতেছি না। ইংলিশ ক্লাস করেন। কামরুন নাহার কাকুলি, পড়াশোনা গুছিয়ে সবকিছু কভার করতে পারছি না আপু, কিভাবে পড়বো সে ব্যাপারে যদি বলতেন। আচ্ছা ঠিক আছে, বলবো। পড়াশোনা করছি আপু, কিন্তু পরীক্ষায় ভালো করতে পারছি না। জাহাঙ্গীর আলম,
একটু পরামর্শ দিবেন। নুসরাত জাহান, আসমা ইসলামী রিমি, আলহামদুলিল্লাহ ভালো, বাংলা সাহিত্য সহজ, তবে মনে রাখতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু সমস্যাগুলো আগে শুনি আপনাদের, তারপর আজকে আলোচনা করব। মোটামুটি যেটা বুঝলাম আর কি আপনাদের সাথে কথা বলে বা আপনাদের কমেন্ট শুনে, ময়মনসিংহ গীতিকা শেষ হলেই কি আধুনিক যুগ স্টার্ট করে দিবেন আপু? ময়মনসিংহ গীতিকাটা পড়বো, তারপরে একটু অনুবাদ সাহিত্যটা দেখবো, রামায়ণটা একটু দেখবো। ম্যাম আপনাকে আজ স্বপ্নে দেখেছি, আপনার সঙ্গে ইন পার্সন দেখা হয়েছে স্বপ্নে। আচ্ছা, চলছে আলহামদুলিল্লাহ, তবে গতি কম মনে হচ্ছে আপু। আপনার ক্লাস নোটের কারণে পড়া সহজ হয়েছে, অনেক কিছুর ভিড়ে হারিয়ে যাওয়া লাগছে না। ঠিক আছে, ময়মনসিংহ গীতিকাটা পড়বো আজকে, তারপরে আমরা অনুবাদ সাহিত্যটা দেখবো, রামায়ণটা একটু দেখবো, এরপরে আমরা আধুনিক যুগটা স্টার্ট করব। বাংলা সাহিত্য সহজ লাগে, কিন্তু ব্যাকরণ একদম পারি না। আচ্ছা, আমাদের সাহিত্য শেষ হোক আগে, তারপর আমরা ব্যাকরণটা দেখবো, অসুবিধা নেই। এত কোর্স পড়তে গেলে কনফিউজড হয়ে যাই, কিভাবে গুছাবো এটা বুঝছি না। আফরোজ খান, ঠিক আছে, আমরা আজকে সবগুলো বিষয় নিয়ে একটু আলোচনা করব। আজকে পড়বো এবং পড়ার পাশাপাশি সবগুলো বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। তাহলে আমি শুরু করি ক্লাসটা, দেরি করব না, দ্রুতই শুরু করে ফেলি। প্রথমে আমরা আজকে দেখব হচ্ছে ময়মনসিংহ গীতিকা, তারপর আপনাদের সাথে একটু আলোচনা করব না পড়াশোনা নিয়ে। ময়মনসিংহ গীতিকা, এই ময়মনসিংহ গীতিকাটা কি? এটা হচ্ছে বৃহত্তর ময়মনসিংহ জেলার নেত্রকোনা ও কিশোরগঞ্জের নিম্নাঞ্চলের লোকমুখে প্রচলিত কবিতা বা গীত সমূহের সংকলন। তাহলে বৃহত্তর ময়মনসিংহের নেত্রকোনা ও কিশোরগঞ্জের নিম্নাঞ্চলের লোকমুখে প্রচারিত ও প্রচলিত কবিতা বা গীত সমূহের সংকলন। কবিতা বা গীত সমূহের সংকলন। এই ময়মনসিংহ গীতিকার প্রথম সংগ্রাহক, এটা পরীক্ষায় আসে, অনেকবার এসেছে। ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক কে? এটার প্রথম সংগ্রাহক বা সংগ্রহ করেছিলেন চন্দ্রকুমার দে। চন্দ্রকুমার দে, এই চন্দ্রকুমার দে হচ্ছে সংগ্রহ করে এনে দিছে, আর এটাকে সম্পাদনা করেছিলেন ডক্টর দীনেশ চন্দ্র সেন। এই দুটি ইনফরমেশনই পরীক্ষায় আসে, সংগ্রাহক কে আর সম্পাদনা করেন কে। এটা প্রথম প্রকাশিত হয় ময়মনসিংহ গীতিকা, প্রথম প্রকাশিত হয় 1923 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। আরেকটা ইনফরমেশন লিখবেন যে এই ময়মনসিংহ গীতিকা এটি বিশ্বের 23টি ভাষায় অনূদিত হয়েছে। এই কয়েকটা ইনফরমেশনের পরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ময়মনসিংহ গীতিকার মোট পালা আছে কয়টা?
মোট পালা 10টি। তো কোন পালার কে রচয়িতা সেটা আমরা একটু দেখব। এটা লেখা শেষ হয়ে গেলে বলবেন। লেখা শেষ হয়ে গেলে আমাকে একটু বললেন। শেষ। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখন একটু দেখি যে ময়মনসিংহ গীতিকার যে পালাগুলো আছে এগুলো রচয়িতাকে, যেগুলো বিশেষ করে পরীক্ষায় আসে। পালাসমূহ আর এই পাশে দিচ্ছি রচয়িতা। প্রথমেই হচ্ছে মহুয়া পালা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1 নাম্বার হচ্ছে এই মহুয়ার রচয়িতা হচ্ছে দ্বিজ কানাই। এরপরে পরীক্ষায় আসে হচ্ছে মলুয়া। মহুয়ার পরেই হচ্ছে মলুয়া। এটার রচয়িতা বলা হয় হচ্ছে চন্দ্রাবতীকে। এরপরে হচ্ছে দেওয়ানা মদিনা, এটাও পরীক্ষায় আসে। মনসুর বয়াতি। তারপর আরেকটা লিখবেন বিদ্যা সুন্দর। এটা হচ্ছে কবি কঙ্ক। মোটামুটি এই 4টা দেখলেই চলে, বাকিগুলো আসলে আমাদের পরীক্ষায় আসে না। আচ্ছা, আরেকটা লিখেন, সেটা হচ্ছে রামায়ণ। এটাও আপনার ওই ময়মনসিংহ গীতিকার একটা পালা, এটাও রচনা করেছেন চন্দ্রাবতী। এই রামায়ণ কিন্তু ওই যে সংস্কৃত ভাষায় লেখা ওই রামায়ণ না, এটা হচ্ছে ময়মনসিংহ গীতিকার একটা পালা যেটা লিখেছেন চন্দ্রাবতী। ঠিক আছে, তাহলে আমি এটা মুছে দিই। শেষ। ওকে। এরপরে আমরা একটু সরাসরি চলে যাব হচ্ছে রামায়ণে। রামায়ণ আর মহাভারত নিয়ে 2-3টা, বেশি ইনফরমেশন দেখবো না, অল্প অল্প ইনফরমেশন দেখবো যেগুলো জাস্ট পরীক্ষায় আসে। এই কয়েকটা ইনফরমেশন দেখলেই চলবে। আমরা এখন আমাদের ময়মনসিংহ গীতিকা শেষ, এখন পড়বো হচ্ছে অনুবাদ সাহিত্য। অর্থাৎ এগুলো অন্যান্য বিভিন্ন ভাষায় লেখা, আমরা জাস্ট অনুবাদ করে বাংলা সাহিত্যে নিয়ে আসছি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রামায়ণ আসে, মহাভারত আসে, আরো কয়েকটা আসে, যেমন ইউসুফ জুলেখা, এটার অনুবাদ করেছে কে, লাইলি মজনু এটার অনুবাদ করেছে কে, এগুলো পরীক্ষায় আসে। তাহলে এটা একটু আমরা দেখে ফেলি। রামায়ণ সম্পর্কে যে যে তথ্যগুলো পরীক্ষায় আসে সেটা হচ্ছে, প্রথমেই আসে হচ্ছে রামায়ণের উপজীব্য বিষয় কি। এই যে রামায়ণ, এটার মূল উপজীব্য বিষয় কি? এটার মূল উপজীব্য বিষয়টা হচ্ছে বিষ্ণুর অবতার রামের জীবন কাহিনী। বিষ্ণুর অবতার রামের
জীবন কাহিনী। এরপরে যেটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে রামায়ণের মূল রচয়িতাকে। রামায়ণের মূল রচয়িতা হচ্ছে ঋষি বাল্মীকি। রামায়ণের প্রথম অনুবাদক আসে পরীক্ষায়। প্রথম অনুবাদক হচ্ছে কৃত্তিবাস ওঝা। প্রথম মহিলা অনুবাদক চন্দ্রাবতী। এরপরে আমরা দেখব হচ্ছে মহাভারত। জাস্ট 2-3টা ইনফরমেশন দেখলেই হয়, এখান থেকে অনেক ডিটেইলিং করতে হয় না। মহাভারতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এর মূল রচয়িতা ছিল মহাভারতের মূল রচয়িতা হচ্ছে ব্যাসদেব। আবার কিছু কিছু জায়গায় লেখা আছে হচ্ছে বেদ ব্যাস। মহাভারতের প্রথম অনুবাদক হচ্ছে কবীন্দ্র পরমেশ্বর। শ্রেষ্ঠ অনুবাদক হচ্ছে কাশিরাম দাস। এই তো মোটামুটি এই 3টে ইনফরমেশনই আসে, আর কিছু না। এরপরে আমরা কয়েকটা অনুবাদ গ্রন্থের নাম দেখব যেগুলো বিসিএস একাধিকবার এসেছে, আমাদের আসতে পারে, এজন্য আমি একটু নোটটা করায় রাখি আপনাদের। অনুবাদ গ্রন্থ। আমরা হচ্ছে এক পাশে অনুবাদ গ্রন্থগুলোর নাম দেখব, আরেক পাশে হচ্ছে লেখকের নাম দেখব। এই পাশে হচ্ছে গ্রন্থগুলোর অনুবাদের নাম দেখব, এই পাশে হচ্ছে লেখকের নাম দেখব। 1 নম্বরই আছে হচ্ছে ইউসুফ জুলেখা। ইউসুফ জুলেখা। এই ইউসুফ জুলেখা অনুবাদ গ্রন্থটা লিখেছেন শাহ মোহাম্মদ সগীর। এটা আব্দুল হাকিমও লিখেছেন, গরিবুল্লাহও লিখেছেন, মানে এটার অনুবাদ করেছেন 3 জন, শাহ মোহাম্মদ সগীর, আব্দুল হাকিম, আর হচ্ছে গরিবুল্লাহ। এরপরে হচ্ছে লাইলি মজনু। লাইলি মজনুটা লিখেছে দৌলত উজির বাহরাম খান। এরপরে যেটা আমাদের লাগে সেটা হচ্ছে জঙ্গনামা। জঙ্গনামা লিখেছে গরিবুল্লাহ। এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে সপ্তপয়কর, সিকান্দর নামা, সয়ফুল মুলুক বদিউজ্জামাল, তোফা, এগুলো একসাথে লিখবো আমরা। সপ্তপয়কর, এরপরে হচ্ছে সিকান্দর নামা,
সয়ফুল বদিউজ্জামান, তোফা, এই 4টা অনুবাদ গ্রন্থ একসাথে অনুবাদ করেছেন আলাওল। অর্থাৎ এই 4টা গ্রন্থেরই রচয়িতা হচ্ছে, মানে অনুবাদ গ্রন্থগুলোর লেখক হচ্ছে আলাওল। এরপরে লিখবেন নূরনামা, এটা হচ্ছে আব্দুল হাকিমের, এটাও পরীক্ষায় আসে। নূরনামা, আব্দুল হাকিম। আরেকটা লিখবেন নবী বংশ, সৈয়দ সুলতানের, এটাও আসে। এগুলো সবই ইম্পর্টেন্ট যেগুলো দিচ্ছি এখন। অনুবাদ সাহিত্য থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। নূর বংশ লিখেছেন সৈয়দ সুলতান। লেখা কি শেষ? এগুলোর কি মুভি আছে? আমি সঠিক জানি না। ম্যাম এটা কি হপ্তপয়কর হবে না? এটা হপ্তপয়কর বা সপ্তপয়কর একই কথা, এক এক জায়গায় এক এক রকম লেখা, তো একটা লিখলেই হয়েছে, অসুবিধা নেই। হপ্তপয়করও বলে অনেক জায়গায়, আবার কিছু কিছু জায়গায় সপ্তপয়করও লেখা আছে, একটা হইলেই হয়েছে, অসুবিধা হয় না। লেখা শেষ হলে আর 2টা লিখে দিই একটু। ডান, ওকে। আর 2টা আছে, একটু লেখেন। অনুবাদ সতী ময়না ও লোরচন্দ্রানী। সতী ময়না ও লোরচন্দ্রানী, এটার অনুবাদক হচ্ছে বা লেখক হচ্ছে 2 জন। এটার প্রথম আর দ্বিতীয় খণ্ড লিখেছেন দৌলত কাজী। প্রথম খণ্ড হচ্ছে দৌলত কাজী, আর তৃতীয় খণ্ড হচ্ছে আলাওল। এরপরে লিখবেন হচ্ছে পদ্মাবতী। পদ্মাবতী ব্র্যাকেটে লিখবেন হিন্দি পদুমাবত গ্রন্থ থেকে এটার অনুবাদ করা হয় পদ্মাবতী। এই পদ্মাবতীর অনুবাদক হচ্ছে আলাওল। বাস মোটামুটি 8টা পড়লেই আমাদের চলে অনুবাদ সাহিত্য। শেষ হয়ে গেলে আমাকে বলবেন। শেষ না? আচ্ছা ঠিক আছে।
ওকে, ডান তাহলে। এখন বলি, সেটা হচ্ছে যে এই অনুবাদ সাহিত্যের সাথে সাথে আমাদের প্রাচীন যুগ এবং মধ্যযুগ শেষ। বাংলা সাহিত্যের প্রাচীন যুগও শেষ, মধ্যযুগও শেষ। আমরা এখন আধুনিক যুগে প্রবেশ করব। আধুনিক যুগে প্রবেশ করতে গেলে আমাদের আসলে পড়তে তো হয় ভাই সবই, কোনো কিছু তো আর বাদ দেওয়ার সুযোগ নেই। এই ফোর্ট উইলিয়াম কলেজ থেকে পড়তে হয়, মুসলিম সাহিত্য সমাজ থেকে পড়তে হয়। দুইটা আলাদা 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 জঙ্গনামা, দুইটা আলাদা। আশফিকুর রহমান সোহান বাংলা, হ্যাঁ দুইটা আলাদা 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 জিনিস। ওই যে একই জিনিসের দেখবেন দুইজন করে লেখক থাকে, তো এই দুইটা আলাদা। মার্সিয়া সাহিত্যে একটা, আবার এখন যেটা অনুবাদ লেখাইলাম এটা আরেকটা। বাংলা সাহিত্য জুডিশিয়ারিতে কেন লাগবে এটা আজকে বলতে চেয়েছিলেন আপু, মনে করে দিতে বলছেন। ঠিক আছে, আচ্ছা মনে পড়েছে আমার, সমস্যা নাই। বাংলা সাহিত্য কেন লাগবে এটা বলবো আজকে। শুধু বাংলা সাহিত্য না, সবকিছু আসলে কেন লাগে, আপনাদেরকে এগুলো দেয় কেন পরীক্ষার হলে, কি কারণে আপনাকে এগুলো পড়তে দেয় বা মনে রাখতে দেয় সেটাও বলবো না আজকে, যতটুকু আমি জানি আসলে, বা আমার যতটুকু সেন্স কাজ করে। তবে তার আগে আমি একটু বলে রাখি যে আমাদের হচ্ছে আপনার প্রাচীন যুগ এবং মধ্যযুগ শেষ। প্রাচীন যুগ এবং মধ্যযুগ থেকে যদি পরীক্ষায় কোনো প্রশ্ন আসে, যতটুকু আমি পড়িয়েছি, যতটুকু আমি পড়িয়েছি এর মধ্যে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, তাহলে পারা যাবে না? এটা আগে আমাকে বলেন, তারপর আমরা আজকে আধুনিক যুগ শুরু করব। যতটুকু প্রশ্ন আমি পড়িয়েছি এর মধ্য থেকে যদি পরীক্ষায় প্রশ্ন করে, পারা যাবে না? আচ্ছা ঠিক আছে, শুনেন, পারা যাবে। আমি বলি, প্রথম কথা হচ্ছে যে কেন এই কোর্সগুলো পরীক্ষায় আসে, বাংলা কেন দেয়, ইংরেজি কেন দেয়, আর সাধারণ জ্ঞান কেন দেয়, বা বিজ্ঞান আর ম্যাথ কেন দেয়। এটা কয়েকটা সেক্টর থেকে আমরা আসলে জিনিসগুলো আলোচনা করি। যখন আমি ওই অন্যান্য টিচারদের সাথে ডিসকাস করতাম তখন তাদের ওপিনিয়ন শুনেছি, প্লাস আমার নিজেরও এটা মনে হয়েছে যে কোথায় কোথায় এগুলো কেন কাজে লাগে। প্রথম যে জিনিসটা কাজে লাগে সেটা হচ্ছে এই পরীক্ষাগুলো তো হচ্ছে আপনার কম্পিটিটিভ এক্সাম। এই যে পরীক্ষাগুলো আপনারা দেন এগুলো হচ্ছে কম্পিটিটিভ পরীক্ষা। এখানে আপনার যারা প্রিলি পাস করে ওই 1000 থেকে 1100 বা 1200, এরা সবাই হচ্ছে অত্যধিক পরিমাণে ব্রিলিয়েন্ট এবং মেধাবী। জুডিশিয়ারির প্রিলিমিনারি যারা পাশ করছে তারা সবাই মেধাবী, এটা নিয়ে আসলে প্রশ্ন তোলার সুযোগই নাই কোনো। এদের মেধা নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন তোলার সুযোগ নাই। তাহলে এই যে এত এত মেধাবী, এদেরকে আপনি আটকাবেন কি দিয়ে ভাই? আইন দিয়ে আটকানোটা একটু চ্যালেঞ্জিং, কারণ হচ্ছে এরা সবাই ল ব্যাকগ্রাউন্ডের, এবং যেহেতু তারা প্রিলিমিনারি পাশ করে আসছে, সুতরাং আইনের অনেক কিছু জেনেই তারা প্রিলিমিনারি পাশ করছে, এটা সার্ভিস কমিশন ধরে নেয়। তো এটা হচ্ছে একটা ভিন্ন অ্যাঙ্গেল, যে আপনি এই লাইনটাতে বা এই সেক্টরগুলোতে আপনার মাথা সমানভাবে কাজ করে কিনা, 4 বছর আইন পড়ার পরে আপনি আইনের বাইরে গিয়ে কোনো কিছু চিন্তা করতে পারেন কিনা, এটা হলো 1 নাম্বার বিষয়। যে আপনি এটা জানেন কিনা, বা আপনি এই বিষয়গুলো দিয়ে আপনাকে কম্পিটিটিভ একটা মার্কেট তৈরি করা হয়। কম্পিটিশনে টিকে থাকার মতো দক্ষতা এবং যোগ্যতা আপনার আছে কিনা, আপনার ব্রেইন মাল্টি ফাংশনাল কিনা। একজন বিচারক উনি যখন সিভিল কোর্টে বসে, আমি সিভিল কোর্টেরটাই বলি যেহেতু আমি সিভিল জাজ, আপনি ধারণাও করতে পারবেন না যে তাকে কি পরিমাণ ডাইভার্সিফাইড কাজের মধ্য দিয়ে যেতে হয়। এক একটা রায় লেখা একটা সাহিত্য রচনা করার সমান। আমি বলি আপনাকে, যেদিন বিচারকের চেয়ারে বসবেন সেদিনই জিনিসটা বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন কেন আপনাকে বাংলা রচনা লিখতে দেয়, কেন আপনাকে একটা ভাব সম্প্রসারণ করতে দেয়, বা এই লেভেলে এসেও কেন আপনাকে ভাব সম্প্রসারণ লিখতে হয় স্কুল কলেজের মতো। কারণ একটা রায় যখন আপনি লিখতে যাবেন, আপনি তখন বুঝবেন যে একটা রায় লেখা আর একটা সাহিত্যকর্ম রচনা করার মধ্যে কোনো পার্থক্য নাই। যদি আপনার নিজে থেকে কোনো কিছু বানায় লেখার দক্ষতা না থাকে, আপনি রায় লিখতে পারবেন না।
আসবেই না, আপনার মাথা থেকে কোনো কিছু বেরই হবে না, কারণ প্রত্যেকটা রায় হচ্ছে স্বতন্ত্র। আপনি যখন একটা জাজমেন্ট দিবেন, ইচ অ্যান্ড এভরি জাজমেন্ট হচ্ছে ইউনিক, ডিফারেন্ট। আপনার একটা রায়ের সাথে আর একটা রায় কখনো মিলবে না। আপনি সর্বোচ্চ যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রিভিয়াস এই বিষয়ের উপর কেউ যদি কোনো রায় দিয়ে থাকে বা সেম নেচারের মামলার উপরে যদি কেউ রায় দিয়ে থাকে, আপনি সর্বোচ্চ তার কাছ থেকে একটা ধারণা নিতে পারেন, যেমন আমাদের কবি সাহিত্যিকরা নিয়েছিলেন। দেখবেন অমুক অমুকের জায়গা থেকে ইন্সপায়ার্ড হয়েছে, রবীন্দ্রনাথের লেখা থেকে পরবর্তীতে আরেকজন রাইটার ইন্সপায়ার্ড হয়েছে। আপনি ইন্সপায়ার্ড হতে পারেন, তবে দিন শেষে লিখতে হবে আপনাকে। সুতরাং এই যে পরীক্ষায় আপনি ভাব সম্প্রসারণ লিখতেছেন, রচনা লিখতেছেন, এটা হচ্ছে আপনার রাইটিং ক্যাপাবিলিটি বাড়ায়, আপনার দক্ষতা বৃদ্ধি করে, আপনি লিখতে পারেন কিনা, চিন্তা করে নিজের ব্রেনকে খাটায় আপনি কোনো কিছু লিখতে পারেন কিনা, এই দক্ষতা যাচাই করার জন্য আপনাকে ওই ভাব সম্প্রসারণ এবং আপনাকে হচ্ছে রচনাগুলো লিখতে দেয়। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার বিষয়, প্রথম কথা হচ্ছে একটা কম্পিটিটিভ মার্কেট তৈরি করে, যে আপনার ব্রেনটা ডাইভার্সিফাইড কিনা, মাল্টি ফাংশনাল কাজ আপনি করতে পারেন কিনা। 2 নাম্বার বিষয়টা হচ্ছে আপনি নিজে থেকে কোনো কিছু লিখতে পারেন কিনা, এই যোগ্যতা বা দক্ষতা আপনার আছে কিনা, এটা যাচাই করার জন্য আপনাকে ওই ভাব সম্প্রসারণ, রচনা এগুলো লিখতে দেয়। একটা চিঠি আপনাকে লিখতে দেয়, আপনি জানেনও না যে আপনি যখন চেয়ারে বসবেন কি পরিমাণ অফিসিয়াল চিঠি আপনাকে ড্রাফট করতে হবে এবং কত ভিন্ন ভিন্ন ক্যাটাগরির চিঠি আপনাকে ড্রাফট করতে হয়। আপনাকেই করতে হবে, কারণ আপনি দপ্তর প্রধান। এখন আপনার সাপোর্টিং স্টাফ আছে, ওরা তো আর এত কিছু বুঝবে না, তারা তো একটা ইন্টার পাস, ডিগ্রি পাস, তারা তো এগুলো জানে না। এবং ওই চিঠিতে কোনো ভুল হলে দায়ভার পুরোটা আপনার। আপনি যদি নাই জানেন যে একটা চিঠি কিভাবে লিখবেন, ধরেন পত্রিকায় একটা চিঠি প্রকাশিত হয়েছে, আপনি ওখানে ডেকে একটা শোকজ করবেন, কিভাবে করবেন? আপনি যদি না জানেন একটা পত্রিকায় প্রকাশের উপযুক্ত চিঠি কেমন হয়, আপনি কিভাবে করবেন? করার কোনো সুযোগ নেই। আপনি কালকে বিচার করতে বসতেছেন, আপনার কাছে একটা কপিরাইটার মামলা আসছে, আপনি যদি নাই বাংলা সাহিত্য সম্পর্কে যদি আপনার ন্যূনতম কোনো ধারণা না থাকে, কপিরাইট দিবেন কিসের উপর ভিত্তি করে ভাই? বাংলা সাহিত্য এটা পার্ট অফ আওয়ার কালচার, অ্যান্ড ওয়েন ইউ আর সিটিং অন দ্য চেয়ার টু অ্যাডজুডিকেট, ইউ ডেফিনেটলি শুড নো অ্যাবাউট আওয়ার কালচার। বাংলা সাহিত্য এটা আমাদের সংস্কৃতির অংশ। আপনি সংস্কৃতিকে ডিনাই করে বিচার করতে পারবেন না ভাই, এটা সম্ভব না। একটা সংস্কৃতিকে পুরোপুরি অবজ্ঞা করে, আপনি জানেনই না, আমার হিস্ট্রি জানেন না, আমাদের এই ভাষাটা কোথা থেকে আসছে আপনি জানেন না, আমাদের এই ডেভেলপমেন্ট, কালচারাল ডেভেলপমেন্টের পিছনে কাদের ভূমিকা আছে আপনি নিজেও জানেন না, আপনি কিছু বলতে পারছেন না, আপনার কোনো আইডিয়া নেই। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আপনি বলতেই পারলেন না, বাংলা ভাষায়, বাংলা সাহিত্যে তার কন্ট্রিবিউশন আপনি জানেন না, বিচারটা করবেন কিভাবে? কাউকে কালকে একটা শোকজ দিবেন, শোকজটা দিবেন কিভাবে? কপিরাইট পেটেন্টের মামলা বিচার করবেন কিভাবে আপনি যদি বিষয়গুলো না বোঝেন? একটা কপিরাইট কেন লাগে, একটা রাইটারের জন্য এটা কেন জরুরি, আপনি বুঝবেন কেমনে? একজন বিচারককে প্রত্যেকটা বিষয়ে দক্ষ হতে হয়। এবং আমার কাছে, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, যখন আমি ম্যাজিস্ট্রেসিতে কাজ করেছি, আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে প্রত্যেক বিচারকেরই একটা 6 মাসের বেসিক মেডিকেল কোর্স করা উচিত, প্রত্যেকটা বিচারকের। একটা এমসি বা মেডিকেল যখন আপনার কাছে আসে, মেডিকেল রিপোর্ট যেটাকে আমরা বলি, এই এমসি যখন মেডিকেল সার্টিফিকেট আপনার সামনে যখন আসে, আপনার যদি ন্যূনতম একটা হিউম্যান বডি পার্টস নিয়ে ধারণা না থাকে, তাই আপনি এমসিটার বুঝবেন কি? এটা কি আসলে আপনার গ্রিভিয়াস আর্ট উইথ শার্প ওয়েপেন নাকি গ্রিভিয়াস আর্ট উইথ আপনার ব্লান্ট ওয়েপেন, কেমনে বুঝবেন? শার্প কাটিং নাকি ব্লান্ট কাটিং, আপনি কেমনে বুঝবেন? পুরোটা ডাক্তার আপনারা যা বুঝাবে আপনি তাই বুঝবেন, আপনার কোনো সেন্স এখানে কাজ করবে না। আপনার দায়িত্বটা অনেক বড় দায়িত্ব। এই চেয়ারে যখন বসতে যাবেন তখন সার্বিক বিষয় সম্পর্কে আপনার নলেজ থাকতে হবে। আমি কোথা থেকে আসছি, আমি কোন কান্ট্রিতে বিলং করতেছি, আমার দেশের পলিটিক্যাল সিচুয়েশন কেমন, আমার দেশের সংস্কৃতি কেমন, আমার দেশের মানুষ কেমন ভাবে চিন্তা করে। সংস্কৃতি কিন্তু মানব মনের বা মানব চরিত্রের প্রতিফলনগুলো দেখায়। এই যে যুগে যুগে যে সাহিত্যকর্মগুলো রচনা করা হয়েছে, এগুলো প্রত্যেকটা হচ্ছে ওই আমলের সমাজ ব্যবস্থার একটা চিত্র। যেমন আপনি খেয়াল করে দেখবেন, বঙ্কিমচন্দ্র যখন উপন্যাসগুলো রচনা করছে, তার মেজরিটি উপন্যাসের মধ্যেই দেখবেন যে যিনি মেইল ক্যারেক্টার থাকে সে আরেকজনের সাথে প্রেম করতেছে, আরেকজনের সাথে চলে গেছে, সে দেখবেন তার একাধিক বউ আছে বা একাধিক প্রেম করতেছে, কারণ ওইটা ওই সমাজ ব্যবস্থায় রিফ্লেক্ট করে। আপনি যখন রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি পড়তেছেন, বলা হয়ে থাকে এটা একটা মনস্তাত্ত্বিক উপন্যাস। প্রথমে আমি বুঝতে পারিনি, প্রথমে আমার কাছে মনে হয়েছে এটা নিছকই একটা পরকীয়ার গল্প, কিন্তু পরবর্তীতে যখন চোখের বালি উপন্যাসটা আমি সেভারাল টাইম পড়ি এবং এটার ব্যাখ্যাগুলো যখন দেখি, বিভিন্ন রাইটারদের অ্যানালাইসিস যখন দেখি, তখন আমি বুঝতে পারলাম এটাকে কেন মনস্তাত্ত্বিক উপন্যাস বলা হয়। এই যে মানব মনের দোলাচল, সামাজিক ব্যবস্থায় নিজের মনটাকে মেরে ফেলা হয় প্রত্যেক মুহূর্তে,
আপনার মন বলতেছে একদিকে যাইতে, মন বলতেছে একাধিকবার ভালোবাসতে, সামাজিক রীতিনীতির কারণে আপনি আটকে পড়তেছেন। এই যে মানুষের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটারই তো রিফ্লেকশন হচ্ছে চোখের বালি উপন্যাসের মধ্যে। এইটুকু যদি আপনি না বুঝেন, তাহলে আপনি সোসাইটি বুঝবেন কিভাবে? সোসাইটি না বুঝলে বিচার করবেন কিভাবে? ঠিক তেমনি ভাবে আধুনিক যুগে যখন আপনি হুমায়ুন আহমেদের একটা উপন্যাস পড়তেছেন, কিংবা আপনি জাফর ইকবালের একটা উপন্যাস পড়তেছেন, হুমায়ুন আহমেদ তো এ যুগের নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলির গল্পগুলাকেই তার উপন্যাসে রিফ্লেক্ট করছে। এটা ওই সময়কার সমাজ ব্যবস্থা, এটাও আপনাকে জানতে হবে। সো প্রত্যেকটা সাহিত্যকর্ম হচ্ছে সমাজের এক একটা রিফ্লেকশন। একজন বিচারক তার সমাজের সংস্কৃতি জানবে না, একজন বিচারক তার সংস্কৃতির লেভেল বুঝবে না, সামাজিক প্রেক্ষাপট বুঝবে না, তাহলে সে বিচারটা করবে কিভাবে? শুধু নথির 2-3টা ডকুমেন্ট দেখে? তাহলে তো এটা একটা বেসিক মানে একাডেমিক অ্যাডজুডিকেশন হবে। এটা তো বিচারের মূল ব্যাপার না। আপনাকে বিচার করতে গেলে আগে মানবিক হইতে হয়। আপনি আগে মানুষ, তারপরে বিচারক। আগে বিচারক, পরে মানুষ না। যদি এই ধারণাটুকু আপনি ডেভেলপ করতে পারেন, অনলি দেন ইউ ক্যান বি দ্য জাজ, ট্রু সেন্সে যেটাকে আমরা জাজ বলি। কাগজ তো আপনি দেখবেন, আইন তো আপনি ডেফিনেটলি ফলো করবেন। কারণ একজন বিচারক তো আইনের বাউন্ডারির বাইরে যেতে পারে না। তবে এই জায়গা থেকেও আপনাকে অনেকগুলো বিষয় দেখতে হয়। আপনি কি সারা জীবনই ধরেন সত্য ঘোষণার রায় দিবেন? আপনি ম্যাজিস্ট্রেসিতে বসবেন, কত শত মামলা আপনার কাছে আসবে। আমি যখন 1 মাস লিগ্যাল এডের দায়িত্ব পালন করলাম, অতিরিক্ত দায়িত্ব হিসেবে আমি চার্জে ছিলাম, আমি তখন দেখেছি মানুষ কি বলে, এবং এই দায়িত্বটা আমি ইচ্ছাকৃতভাবে নিয়েছি। আমাদের লিগ্যাল এডের যে অফিসার ছিলেন, তিনি 1 মাসের জন্য একটা ট্রেনিং এ গিয়েছিলেন, সিনিয়র সিভিল জাজ। তো জেলা জজ স্যার তখন জিজ্ঞেস করতেছিল যে তোমাদের মধ্যে কেউ এই দায়িত্বটা নিতে আগ্রহী কিনা, চ্যালেঞ্জ কেউ নিতে চাও কিনা? কারণ 1 মাস লিগ্যাল এডের চার্জে আপনাকে বসতে হবে, আপনাকে এডিআর করতে হবে, মানুষকে কথা বলতে হবে, বুঝাইতে হবে। এখন প্রত্যেকেরই তো আমাদের কোর্ট আছে, আমরা প্রত্যেকেরই তো যে যার কোর্ট হোল্ড করি নিজেদের জায়গা থেকে। আমরা আমাদের মতো করে কিন্তু দেখবেন যার যার এক একটা কোর্ট আছে। তো আমার দায়িত্বই তো আমি পালন করে শেষ করতে পারি না, আমি আবার এক্সট্রা একটা দায়িত্ব কখন পালন করব? আর এটার জন্য তো আমার ধরেন কোনো বেনিফিটও নাই, এটা হুদাই একটা আবগারি দায়িত্ব। তো দেখলাম যে কেউ কথা বলতেছে না, আমি খুব আগ্রহ করে জেলা জজ স্যারকে বললাম যে স্যার, আমি এই চ্যালেঞ্জটা নিতে চাই, আমি 1 মাস লিগ্যাল এডের দায়িত্ব পালন করতে চাই। তো স্যার তখন বলতেছিল, তুমি ভেবে বলতেছো 1 মাস? এটা কিন্তু 1 দিন 2 দিনের বিষয় না যে তুমি 2 দিন 1 দিন গেলা শেষ। দীর্ঘ 1 মাস তোমাকে দায়িত্বটা পালন করতে হবে, লিগ্যাল এডের মিটিং গুলাতে যেতে হবে, এবং লিগ্যাল এডের একটা মান্থলি সভা অনুষ্ঠিত হয়, সেটাও তোমাকে আয়োজন করতে হবে। আর ইউ রেডি টু ফেস দ্য চ্যালেঞ্জ? I said, yes sir, I'm very much ready and I'm very much willing to take the challenge. দীর্ঘ 1টা মাস আমার উপর দিয়ে যে কি পরিমাণ জুলুম গেছে, এটা শুধুমাত্র আমি জানি। কারণ আমার নিজের দপ্তর আছে, আমার নিজের কোর্ট আছে, আমাকে এজলাস সামলাইতে হয়েছে, রায় লিখতে হয়েছে, নথি দেখে আমার ডিপার্টমেন্ট আমাকে সামলাইতে হয়েছে। এরপরে প্রত্যেকদিন আমি বিকাল 4টার সময় লিগ্যাল এড অফিসে গেছি, 7:30 8টা পর্যন্ত, মানে মিনিমাম 4 থেকে 4.5 ঘন্টা আমি ওই অফিসটাতে সময় দিছি। এবং আমি মানুষের কথা শুনছি, এডিআর করছি, নিষ্পত্তি করছি, আপোষ মীমাংসা করার চেষ্টা করছি। এবং চার্জে থাকাকালীন অবস্থায় আমি 1 মাসে 13টা মামলা আপোষ নিষ্পত্তি করে দিছি। অর্থাৎ এই মামলাগুলো চলমান ছিল, আমি সামনে বসেছি, তারা আপোষ নিষ্পত্তি করে চলে গেছে। প্রায় 6 লাখ টাকার উপরে আমি টাকা তুলে দিছি, যেগুলো একজন আরেকজনের কাছে বিভিন্ন টাকার মামলা থাকে, দেনমোহরের টাকা থাকে, এগুলো আমি আদায় করে দিছি। আমার 1 মাসের অর্জন এটা। আমি কিন্তু মূল অফিসার না। এখন এই দায়িত্বটা যখন আমি পালন করতেছিলাম, আমার প্রচুর কষ্ট হচ্ছিল ভাই, আসলেই কষ্ট হচ্ছিল। কারণ সারাদিন আমি নিজের কোর্ট করি, তারপরে লিগ্যাল এডে গিয়ে 4 সাড়ে 4 ঘন্টা আমাকে তাদেরকে বুঝাইতে হয়, এরপর আবার রাতে এসে আপনাদের ক্লাস নিতে হয়েছে। মানে আমার এত পরিমাণ ফিজিক্যাল স্ট্রেস যাইতেছিল নিজের উপরে, কিন্তু তারপরে আমি বলবো দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন দ্যাট আই হ্যাভ টেকেন সো ফার। আমি 1 মাস কষ্ট করছি ঠিকই, তবে আমি 1 মাসে অনেক কিছু শিখছি। আমি মানুষগুলোকে কাছে থেকে দেখার সুযোগ পাইছি। এই মানুষগুলোই তো 2 দিন পরে আমার কাছে আসে। আমি যখন একটা পারিবারিক মামলার আপোষ মীমাংসা করতে বসছি, আমি থট বুঝতে পারতেছি একটা মেয়ে কেন আমার কাছে ডিভোর্স ক্লেম করে, আমি তার চিন্তা ধরতে পারছি। একটা ছেলে কেন বলে যে আমি প্রয়োজন হলে আমি আমার দেনমোহরের সব টাকা পরিশোধ করব, জমি বেচে আমি কাবিনের টাকা দিব, কিন্তু এই বউ নিয়ে আমি সংসার করব না। কেন বলে, কোন পর্যায়ে গেলে তারা সেপারেশনের চিন্তা করে। আমিও পারিবারিক আদালতের বিচারক, এই জিনিসগুলো আমাকে বুঝতে সুবিধা হয়েছে। আমি দেখছি যে মাত্র 1% জমি নিয়ে 2 ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, দীর্ঘদিন ধরে তারা লিগ্যাল এড অফিসে ঘুরতেছে। এরাই তো 2 দিন পরে আমার কোর্টে আসবে এবং সত্য ঘোষণার মামলা করবে। আমি এদের চিন্তাটা ধরতে পারছি, এবং এই চিন্তা আমাকে এত পরিমাণ মানে
এত পরিমাণ উজ্জীবিত করছে, এত পরিমাণ হেল্প করে। আমি যখন এখন বিচার করতে বসি, এটা আমাকে এত পরিমাণ, মানে আমার মাথার মধ্যে জিনিসগুলো কাজ করে, আমাকে অনেক বেশি, আমার অ্যাডজুডিকেশন সিস্টেম এটা অনেক বেশি হেল্প করছে। সো আপনি একটা সংস্কৃতি না জেনে, একটা দেশের মেজর হোল্ড করে হচ্ছে তার কালচার। মানুষকে বুঝতে গেলে সংস্কৃতি বুঝতে হয়, দেশের সমাজ ব্যবস্থা বুঝতে গেলে সংস্কৃতি বুঝতে হয়, আর সংস্কৃতি বুঝতে গেলে আপনাকে সাহিত্য জানতে হয়। সাহিত্যকে বাদ দিয়ে সংস্কৃতি চলে না ভাই। আপনাকে গল্প, উপন্যাস, সিনেমা জানতে হয়। এই জিনিসগুলোকে বাদ দিয়ে ওই দেশের কালচার সম্পর্কে আপনার ধারণা থাকবে না। আর একটা দেশের কালচারকে বাদ দিয়ে আপনি একজন বিচারক, বিচারটা করবেন কেমন করে? সুতরাং আমার কাছে মনে হয় যে জুডিশিয়ারি যে সিলেবাস, পারফেক্ট টু বিকাম আ জাজ। এবং আমি বলবো যে এখানে আপনার বিজ্ঞানের নাম্বার বাড়ালেও কোনো সমস্যা নেই। যদি বলা হয় যে নাম্বার আরো কিছু বাড়াবে বা আরো কয়েকটা কোর্স অ্যাড করবে, কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নাই। আমি বলবো যে উচিত। কারণ এখন নিজেকে যত বেশি আপনি রেডি করবেন, আপনি ওই চেয়ারে বসার পরে আপনার অ্যাডজুডিকেশন করতে বা জাজমেন্ট দিতে তত সুবিধা হবে, যত বেশি এখন নিজেকে রেডি করতে পারবেন। আর আরেকটা, যেমন আজকে একটা ঘটনা আপনাদেরকে বলি, তার আগে একটু আপনাদের কয়েকটা কমেন্ট দেখে আসি। আপু, রায়ে যে অনেক অনেক কেস রেফারেন্স থাকে, ওইসব কেস কি রায় লেখার টাইমে সামনে নিয়ে বসেন? একটা কেসের রায় তো 40-50 পেজ হয়ে থাকে, একটা রায় পড়তে তো জান বের হয়ে যায়। তাহলে বিচারকরা অনেকগুলো রেফারেন্স দেয় কেমনে তাদের রায়ে, এটা জানার আগ্রহ। এটা হচ্ছে বিভিন্ন বই পাওয়া যায়, যেমন ধরেন আমাদের বিচার প্রক্রিয়া একটা বই, এই বইয়ে দেখবেন হামিদুল হক স্যার বিভিন্ন রায়ের রেফারেন্স দিছে। এরকম আপনি যখন জুডিশিয়ারিতে আসবেন, অনেক স্যারেরা অনেক ধরনের বই লিখছে, বিভিন্ন জেলা জজ স্যারেরা, বিভিন্ন বিচারপতি মহোদয়রা দেখবেন অনেক বই লেখে। ওই বইয়ে তারা বিভিন্ন ডিএলআর নিয়ে আলোচনা করে। আমরা যখন একটা কেস রেফারেন্স দিতে যাই, আমরা যে সবসময় ডিএলআর পড়ি ব্যাপারটা এরকম না। মোরওভার, যদি কোনো বিষয় আমার ডিএলআর থেকে জানতে হয় যেটা সরাসরি আমি কোনো বইয়ে পাচ্ছি না, যেমন গতকালকে আমি 43 ডিএলআরটা স্টাডি করতেছিলাম একটা ডিক্লারেশন সুটের জন্য। আমরা পুরো রায়টা দেখি না, ওই রায়ের যে অপারেটিভ পোর্শনটা থাকে, কেসটা দেখি কেসটা কিসের, আর অপারেটিভ পোর্শন বলে একটা রায়ের, ওই অপারেটিভ পোর্শনটুকু আমরা দেখি। অর্থাৎ মূল একটা রায় তো অনেক বড় বড় পেজ হয়, পুরো রায় তো আমরা দেখি না, শুধুমাত্র অপারেটিভ পার্টে স্যার কি লিখেছে ওই কথাটুকু দেখি। তার উপর ভিত্তি করে আমি আমার জাজমেন্টে রায়ের একটা রিফ্লেকশন নিয়ে আসি। আল্লাহ জুডিশিয়ারি পাশ করালে জয়েনের পূর্বে যে ছুটিটা থাকে, তখন ইনশাল্লাহ মেডিকেলের একটা কোর্স করবো। আচ্ছা, হ্যাঁ, ইংলিশ লিটারেচারও আমাদের লিটারেচারের একটা পার্ট। জি আপু, লিগেল এটা আপনার একটা কেসের সিচুয়েশন বলছিলেন, হুজুরের ওইটা। হ্যাঁ ম্যাম, আপনি যে টপিকগুলো পড়িয়েছেন তার বাইরে, অর্থাৎ টপিকগুলোর বিস্তারিত নিজের থেকে বের করে পড়তে হবে, যেমন চর্যাপদের অর্ধেক পাওয়া যায়নি, এগুলোর বিস্তারিত পড়তে হবে আপাতত না। রিফাত ইমতিয়াজ, আপাতত আপনি আমার নোটটা সুন্দর করে ফলো করেন, এটা ভালো করে কভার করার চেষ্টা করেন, কারণ আমি মোটামুটি পরীক্ষায় আসতে পারবে এরকম প্রশ্নগুলো আপনাকে নোট করায় দিচ্ছি। এর বাইরে আপাতত এফোর্ট দিতে হবে না। সাহিত্য বাদ দিয়ে তো জীবনই চলে না, জুরিসপ্রুডেন্স 20 জিএস রাখা উচিত, প্রস্তাবনা এসছে। তাহলে এখন কি বিষয়টা ক্লিয়ার হয়েছে যে কেন আমাদেরকে এই কোর্সগুলো করানো হয়? আচ্ছা, আজকের ঘটনাটা বলি আপনাদেরকে। আজকে একটা প্রিএমশন মামলা, আমি তো আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করি কোর্টে কি হয়। একটা প্রিএমশন মামলায় আজকে এফপিএইচ স্টেজে ছিল, মানে জেরা হবে আর কি। বাদী পক্ষের চিফ এক্সামিনেশন শেষ হয়ে গেছে, বাদীর সাক্ষীর ভদ্র মহিলা একজন, উনি সাক্ষী দিতে আসছে। তো ওনার চিফ এক্সামিনেশন শেষ, বিবাদী পক্ষের লয়ার আজকে ওনাকে জেরা করবে, ক্রস করবে। তো আমার একটা অভ্যাস আছে, আমি হচ্ছে কোনো মামলা যদি আপনার এফপিএইচ স্টেজে থাকে, অর্থাৎ যখন জেরা থাকে মামলাটায়, জবানবন্দি তো দুই পক্ষ জবানবন্দি দিয়ে দেওয়াটা দেখার কিছু নাই, কোনো মামলা যখন জেরার পর্যায়ে যায় তখন আমি নথিটা একটু স্টাডি করে তারপরে এজলাসে উঠি। আমি তো জানি যে আজকে আমার কোন কোন মামলায় জেরা চলবে, কোন কোন মামলায় যুক্তিতর্ক চলবে। এটা সাধারণত বিচারকরা করেন না, কারণ এত সময় তাদের থাকে না। কিন্তু আমার যত কষ্টই হোক, আমি এজলাসে ওঠার অন্তত 20 মিনিট আগে হলেও নথিগুলো এক নজর দেখে নিই। তাতে যেটা আমার সুবিধা হয় যে ওরা যখন আপনার জেরা করতে বসে, তখন কোনো কিছু যদি দেখা যায় যে ওরা আর্জির বাইরে গিয়ে জেরা করে বা লিখিত জবাবের বাইরে গিয়ে জেরা করে, বিষয়টা ধরতে পারি যে তারা এটা এক্সট্রা ভাবে ইনফরমেশন অ্যাড করার চেষ্টা করতেছে, এবং আমারও কেসটা বুঝতে সুবিধা হয় আর কি। তো আজকে প্রিএমশন কেস, এটা আমি একটু দেখি এজলাসে উঠছিলাম, যখন জেরাটা শুরু করলো, এক পাতা জেরা আমি 1-1.5 পাতা জেরা আমি লিখলাম। লিখার পরে হঠাৎ করে আমি ঘটনাটা ধরতে পারছি। দুই ভাই, আমি জাস্ট সংক্ষেপে আপনাদেরকে বলি, এক ভাই হচ্ছে তার 9% না, আরো কম হবে, ধরেন নালিশি জমি তো 4.5 শতাংশের মতো, 4.5 শতাংশ জমি
এক ভাই হচ্ছে ওই 4.5 শতাংশ জমির উপর দিয়ে তার হলো পানি নেওয়ার লাইন করা, পয় নিষ্কাশনের লাইন করা, ওই 4.5 শতাংশ জমির উপরে। তো যেই ভাইয়ের হচ্ছে এই পানির ব্যবস্থাপনা সে করছে, সে বড় ভাইকে বলছে যে ভাই জমিটা তো আসলে তোমার, মানে পৈতৃক হিসাব অনুযায়ী যদি বন্টন হয় তাহলে তো এই 4.5 শতাংশ তুমি পাবা, তাহলে তুমি একটা কাজ করো ভাই, জমিটা তুমি আমারে দিয়ে দাও, বিনিময়ে তুমি অন্য দিক দিয়ে আমার জমি নিও অথবা কিছু টাকা নিও, যেহেতু এই জমির উপরে আমি পানির লাইন টানছি। তো বড় ভাই তখন ছোট ভাইকে বলছে যে আচ্ছা ঠিক আছে, তোর পানির লাইন টানা লাগে তুই টানোই, তোর লিখে দেওয়া লাগবে, কারণ আমরা তো আপন ভাই ভাই। তো ছোট ভাইও এত কিছু খেয়াল করে নাই, সে ভাবছে ঠিক আছে ভাইয়ের জমির উপরই তো নিছি। হঠাৎ করে এসে বড় ভাই কি করছে, তার এই 4.5 শতাংশ জমি তার ওয়াইফের নামে লিখে দিছে। তার ওয়াইফ আবার এই জমিটা তাদের পার্শ্ববর্তী একজনের কাছে বিক্রি করে দিছে। এখন ছোট ভাই পড়ছে বিপদে। ছোট ভাই আইসা বলতেছে যে আমি প্রিএমশন করব, আমার কাছে এসে প্রিএমশনের মামলা করছে, অগ্রক্রয় চায় এখন সে, কারণ ওই জমিতে তো অলরেডি সে লাইন টেন টাইনা বসে আছে। ছোট ভাই এসে আমার কাছে দাবি করে বলতেছে যে স্যার আমাকে তো কোনো নোটিশও দেয় নাই, সে জমি বিক্রি করবে আমাকে বলেও নাই, এই জমির উপরে তো আমার তো অলরেডি আমি কাজ করে রাখছি, সুতরাং এই জমি আমার হাতছাড়া হলে আমি বিপদে পড়বো। আবার বড় ভাই যার কাছে জমি বিক্রি করছে ওই মহিলা কোর্টে এসে কান্নাকাটি, আমি তো জমি কেনার পরে এখানে এক পাশ দিয়ে বাড়িঘর উঠাই ফেলছি, আর আমি কি করব। এই হচ্ছে মূল ফ্যাক্ট। আমি জেরা লিখতে গিয়ে পুরো ঘটনাটা বুঝে ফেললাম। বুঝে ফেলার যখন 1.5 পেজের জেরা আমার লেখা শেষ, সাথে সাথে আমি জেরা লেখা স্টপ করে দিয়ে উভয় পক্ষের আইনজীবী ছিল, আমি তাদেরকে বললাম যে লার্নেড এটা তো খুবই মাইনর একটা ব্যাপার, এবং এই মামলাটা এটা মামলা করারও দরকার নেই, এটা এডিআর এ বসলেই নিষ্পত্তি হবে। আপনারা কি এই মামলাটা এডিআর এ নেন নাই? কারণ রিটেন স্টেটমেন্ট জমা দেওয়ার পরেই আমরা মামলা এডিআর এ পাঠাই। বলে স্যার এডিআর তো আসলে হয় না, ওটা তো আমরা নামকা বাস্তে এডিআর, মানে জাস্ট প্রসিডিওর আছে তাই মেনটেন করি, ওইভাবে তো কেউ এডিআর করে না সিভিল মামলায়। আমি তখন দুই পক্ষের আইনজীবীকে জিজ্ঞেস করলাম যে আমার দৃঢ় বিশ্বাস আমি যদি উভয় পার্টিকে নিয়ে বসি এই মামলা আমি আপোষে নিষ্পত্তি করতে পারবো, কারণ মামলা এত জটিল কিছু না। বড় ভাইয়ের জমি ছোট ভাইটার উপর দিয়ে পানির লাইন টাইন টানছে, আরেকজন জমি কিনে নিচ্ছে, তার ঘর বাড়ি কি আছে কোন দিক দিয়ে এসে উঠাইছে, এটা মোটামুটি আমি যদি ল্যান্ডটা আইডেন্টিফাই করতে পারি আমার মনে হয় এটা আমি সমাধান করতে পারবো। আমার দীর্ঘ 1 মাসের অভিজ্ঞতা তাই বলে। উভয় পক্ষের আইনজীবী বলতেছে যে স্যার আপনি যদি এটা আপোষে মীমাংসা করতে পারেন আমরা মামলা চালাবো না। তখন আমি বললাম তাহলে আমি আর জেরা লিখবো না, এই মামলা ট্রায়ালে যাওয়ার দরকারই নেই, আসলে ট্রায়ালে গেলে এই মামলা আরো 1 বছর ঘুরবে। আজকে মাত্র PW1 মানে বাদীর প্রথম সাক্ষীর জেরা হইতেছে, এরপর বাদীর দ্বিতীয় সাক্ষীর জেরা হবে, এরপর বিবাদীর সাক্ষীদের জবানবন্দি হবে, তারপর বিবাদীর সাক্ষীর জেরা হবে, এরপর মামলা যুক্তিতর্কে যাবে, তারপর রায় হবে। মিনিমাম 1 বছরের খেল। আমি বললাম 1 বছর এই মানুষগুলা বারবার কোর্টের চক্কর কাটবে কেন? দুজনেই মহিলা মানুষ, বাদীও মহিলা বিবাদীও মহিলা, কেন বারবার এই মহিলারা এসে 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 আদালতের চক্কর কাটবে, কি স্বার্থে? তার থেকে আমি যদি উভয় পক্ষকে নিয়ে বসে এটা আপোষী মীমাংসা করতে পারি তারা তো 2 ডেটেই সলিউশন পেয়ে যাবে। যদি কোনোভাবে তাদের মধ্যে আপোষ মীমাংসা করা যায় তাহলে তো এটা সমাধান হয়ে গেল। বাদী বিবাদী উভয় পক্ষের লয়ার বললো স্যার আপনি দায়িত্ব নিলে আমাদের আপত্তি নেই। আমি বললাম ঠিক আছে। আমি পরবর্তীতে ফেব্রুয়ারি মাসে একটা ডেট রাখলাম, ফেব্রুয়ারির 8 তারিখে, আজকে তো জানুয়ারি 20 তারিখ, 8 তারিখে ডেট রেখে বললাম, এবং বাদী বিবাদী উভয় আদালতে উপস্থিত ছিল। দুই পক্ষকে বললাম, দুই ভদ্র মহিলাকে, যে আপনারা 8 তারিখে কোর্টে আসবেন, আমি এজলাস টাইমের পরে আপনাদেরকে নিয়ে আমার খাস কামরায় বসবো এবং আমি এটা আপোষে নিষ্পত্তি করার চেষ্টা করব। আমার দৃঢ় বিশ্বাস আমার কথা শুনলে আপনারা এটা আপোষে নিষ্পত্তি করবেন। উভয় পক্ষের লয়ার বললো স্যার আমরা 8 তারিখ উপস্থিত থাকবো। এখন আমি জানি না তারা 8 তারিখে আসবে কিনা, এটা পুরোটাই তাদের এখতিয়ার, কারণ FPH স্টেজে এসে আমি এডিআর জন্য ফোর্স করতে পারি না। তবে আমার বিশ্বাস এটা ট্রায়ালে যাওয়ার দরকার নেই, এই মামলাটা আমি কথা বললে এটা সমাধান হবে। আমি এরকম মামলা সমাধান করেছি, কেস আমি সলভ করেছি। এখন এই যে আমি কাজটা করলাম, আমার পেশকার পরে আমাকে বলতেছে স্যার আপনার কোনো দরকার আছে? হুদাই 8 তারিখে যদি সত্যি সত্যি আইসা পড়ে, আসলে আসবে, আমি বসবো তাদেরকে নিয়ে। আপনার এত সময় আছে স্যার? এটা তো আপনার করণীয় কাজও না, এটা তো আপনার দায়িত্বও না। আপনার দায়িত্ব জেরা নেওয়ার, আপনি জেরা নিবেন, মামলা চলে 1 বছর কেন 5 বছর চলুক, আপনার সমস্যা কোথায়? এই কষ্টটা আপনি করবেন কেন? আমি বললাম এজন্যই করব কারণ এই ভদ্র মহিলাদের আমি মানে এই সাফারিংটা আমার দেখতে ইচ্ছে করে না। আমি যখন চেয়ারে বসি আমি ভাবি যে মাস গেলে আমার অ্যাকাউন্টে কয়টা টাকা ঢুকবে, আমি আমার মতো প্রসিডিওরাল কাজ করব। প্রসিডিওরাল অ্যাডজুডিকেশন আমি করতে পারি না, আসলেই পারি না। আপনারা বিশ্বাস করেন বা না করেন, আমার তো বিচারিক জীবন প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে গেছে, মানে ট্রেনিং সহ হিসাব করলে 2 বছরের কাছাকাছি। আমি আসলে অ্যাডজুডিকেশন করতে পারি না, মানে একাডেমিক অ্যাডজুডিকেশন আমি পারি না। আমার মাথার মধ্যে হিউম্যানিটি ব্যাপারটা অটোমেটিক্যালি গ্রো করে, অটোমেটিক্যালি চলে আসে। তখন আমি পেশকারকে বললাম যে হ্যাঁ আমার কষ্ট হবে, এজলাস করে নথি সামলায় লেখে রায়টায় লেখে তাদেরকে 3-4 ঘন্টা টাইম দিতে ডেফিনেটলি আমার কষ্ট হবে, আমার সময়ের মূল্য আছে।
কিন্তু একটা বার ভাবেন তো, যদি সত্যি আমি আপু সেটা মীমাংসা করে ছেড়ে দিতে পারি, এদের দোয়াটা যে আমি পাবো, আল্লাহর কাছে যে আমার মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে, বিচার বিভাগের আলাপ ছাড়েন, সৃষ্টিকর্তার কাছে আমার মর্যাদাটা যে বাড়বে, এটা আপনি পাবেন কোথায়? বিচারটা তো শুধু অ্যাডজুডিকেশন না, মানে আমি জাস্ট দিলাম, প্রসিডিউর মেনটেন করলাম, জাজমেন্ট দিলাম, ঝামেলা শেষ। ব্যাপারটা তো এরকম না। এই যে দোয়াটা দুই ভদ্রমহিলা আমার দিবে, এই দোয়াটা আমি নিতাম কোত্থেকে? পর আমার পেশকার বলছে, আপনার এমনিই মানুষ দোয়া করে স্যার, আপনি টাকা খান না, আপনি মামলা দ্রুত নিষ্পত্তি করেন, এদের মানুষ এমনি আপনাকে দোয়া করে। হ্যাঁ করে, কিন্তু এই দোয়াটা হবে একটু স্পেশাল ক্যাটাগরির দোয়া, যদি সমাধান করতে পারি, যদি আমি তাদেরকে বুঝাইতে পারি। আর যদি বুঝাইতে না পারি তাহলে তো নাই, তাহলে মামলা মামলার মতো চলবে। তো আমি দুই পক্ষের আইনজীবীকে বললাম যে আপনারা 8 তারিখে আসেন, আমি একটু তাদেরকে নিয়ে বসি, যদি আমি পারি আপোষে মীমাংসা করতে ভালো, আমি তাদেরকে একদিনে না হলে আমরা আবার দ্বিতীয় দিন বসবো, যদি মীমাংসা করতে পারি ভালো, কোনো কারণে যদি তাদের মধ্যে আপোষ করা সম্ভব না হয়, মামলা মামলার মতো চলবে, মামলার তো কোনো ক্ষতি হচ্ছে না, আপনি যেটা কন্টিনিউ করবেন, বিবাদী পক্ষ এসে তার মতো সাক্ষী দিব, অসুবিধা নেই, মামলা তো মামলার মতো চলবে। এটা আমি ব্যক্তি উদ্যোগে করতেছি। তখন আমার পেশকার আমার উপরে মহাবিরক্ত, স্যার এত প্রেশার নেন, হুদাই এত কাজ করা দরকার নাই, আপনার একার এফোর্টে কি বিচার বিভাগ পরিবর্তন হবে? আমি বলছি না, হবে না, আমার একার এফোর্টে কিচ্ছু যায় আসে না, আমি জানি কয়েক লক্ষ মামলা পেন্ডিং আছে সারা বাংলাদেশের আদালতগুলোতে, আমার একার এফোর্টে কিছু যায় আসে না, এটা আমি খুব ভালো করে জানি। কিন্তু আমার একার এফোর্টে যদি একটা মামলা বা একটা ক্লায়েন্টও বেশি রিলিফ পায়, ওইটাই আমার সার্থকতা। আমি এই বিন্দু বিন্দু করেই আমি সিন্ধু তৈরি করব। একদিনে ওভারনাইট চেঞ্জ আমি করতে পারবো না, আমি আস্তে 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 করে আমি চেঞ্জ আনবো। আমার হাত ধরে যদি 2টা মামলা বেশি নিষ্পত্তি হয়, ওইটাই আমার সার্থকতা, আমার এর থেকে বেশি কিছুর দরকার নেই। আচ্ছা ম্যাম, কিভাবে এটা আপোষ করবেন যদি আমাদের সাথে শেয়ার করতেন? আচ্ছা, আমি আপোষে বসবো, তাদের সাথে কথা বলে কি রেজাল্ট হলো বা তারা কি ভাবলো, আমি কি পরামর্শ দিলাম, আপনাদেরকে আমি জানাবো। খুব ভালো একটা ডিসিশন নিয়েছেন ম্যাম, এমন জাজ থাকলে অনেক মানুষের কষ্ট কমে যেত। আপু, এই মামলায় যদি তারা 8 তারিখে না আসে, তাহলে কি আবার ট্রায়ালে যাবে, না নেক্সট প্রসিডিওর কি হবে? যদি তারা 8 তারিখে না আসে, তখন আমি শুনবো, তারা না আসলে আমাকে তো একটা তারা পিটিশন দিবে। 8 তারিখ তো মামলার ধার্য তারিখ, কিছু না কিছু তো তারা বলবে। হয় তারা বলবে যে আমরা এডিআরে বসবো না, আমরা আগ্রহী না, তাহলে মামলা ট্রায়ালে যাবে। তারা আগ্রহী না হলে আমার কিছু করার নেই, আমি সুযোগ দিছি, তারা সুযোগ না নিলে আমার কিছু করার নেই। বা তারা যদি বলে যে স্যার 8 তারিখে বসতেছি না, আপনি আমাদেরকে আরেকটা তারিখ দেন, যে তারিখে আমরা বসবো, তখন আমি আরেকটা তারিখ দিব, আমি শুনবো তাদের বক্তব্য। যাই হয়ে যাক, টেয়া আমি দিতাম না, উকিল সাহেবদের রুজি আর হবে না এই মামলায়। ম্যাম অনেক অনেক ধন্যবাদ। ম্যাডাম, মামলাটার কি হয়েছে 8 তারিখে আমাদেরকে জানাবেন কাইন্ডলি। অবশ্যই অবশ্যই, 8 তারিখে আমি আপনাদেরকে বলবো কি হয়েছে। আচ্ছা, তাহলে আমরা আবার একটু পড়াশোনায় চলে আসি। হ্যাঁ, তো আপনাদের প্রশ্নের উত্তর দিয়েছি আমি, সেটা হচ্ছে কেন আমাদের আমাদেরকে কেন বাংলা সাহিত্য পড়তে হবে, কেন ইংরেজি সাহিত্য পড়তে হবে, কেন আমাদের সাধারণ জ্ঞান পড়তে হবে, হোপফুলি এটার জবাব আপনি পেয়েছেন। আর 2 নম্বর বিষয়টা হচ্ছে যে পড়া আগায় না, পড়া গুছাইতে পারি না। এটার সমাধান হচ্ছে আপাতত ক্লাসে যে নোটগুলো আপনাদেরকে করানো হচ্ছে, যেমন ইংলিশ ক্লাসে ইংলিশ নোট করাইছি, বাংলা ক্লাসে এখন বাংলা নোটগুলো করাচ্ছি, এই নোটগুলো দেখে দেখে জাস্ট নোটের পড়াগুলো আগে মেমোরাইজ করতে থাকেন ভালো করে। এগুলো একবার দুইবার পড়লে আপনার মনে থাকবে, ব্যাপারটা এরকম না। একবার দুইবারে আপনি মনে রাখতে পারবেন না, তবে একটু যদি সময় নিয়ে পড়েন বা একই জিনিস যদি বারবার বারবার প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন যে একটা সময় মনে থাকবে। আজকে আমরা আধুনিক যুগটা শুরু করতেছি। আধুনিক যুগে আমাদের পত্র পত্রিকা পড়তে হয় বা মুসলিম সাহিত্য সমাজ, ফোর্ট উইলিয়াম কলেজ, এগুলো পড়তে হয়। এগুলো আমি চেষ্টা করব আপনাদেরকে একটা লাস্টের সাপ্লিমেন্টারি ক্লাসে কভার করে দেওয়ার জন্য। কিন্তু আজকে থেকে আধুনিক যুগের কবি সাহিত্যিক আমাদের শুরু হচ্ছে। প্রথমে আমরা শুরু করবো হচ্ছে জসিমউদ্দিনকে দিয়ে। জসিমউদ্দিনের জন্মটা একটু দেখতে হবে। জন্মটা, সব কবির কিন্তু জন্ম মৃত্যু আমাদের লাগে না, তবে কিছু কিছু কবির ক্ষেত্রে এটা আমাদের একটু জেনে নিতে হয়। ওনার জন্ম হচ্ছে 1903 সালে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে।
তার মৃত্যুটাও একটু লিখে রাখেন। তার মৃত্যুটা হচ্ছে 14 মার্চ 1976। 1976। আমরা সরাসরি হচ্ছে তার সাহিত্যকর্মে চলে যাব। প্রথমে দেখব হচ্ছে তার কাব্যগ্রন্থ। তার কাব্যগ্রন্থের মধ্যে প্রথম যেটা আসে, কাব্যগ্রন্থের মধ্যে প্রথমেই যেটা আমাদের আসবে সেটা হচ্ছে, আচ্ছা কাব্যগ্রন্থগুলো আগে একটু আপনাদের লিখে দিই। প্রথমেই লিখবেন হচ্ছে রাখালি। 1 নাম্বার হচ্ছে রাখালি। আগে কাব্যগ্রন্থগুলোর নাম লিখে দিই, তারপর আমরা একটু বিস্তারিত বর্ণনা দেখব। তারপরে লিখবেন নকশিকাঁথার মাঠ। এরপরে লিখবেন সজন বাদিয়ার ঘাট। এরপরে লিখবেন বালুচর ধানক্ষেত মাটির কান্না। বালুচর ধানক্ষেত মাটির কান্না। তারপরে লিখবেন 1 পয়সার বাঁশি মা যে জননী কান্দে। ডান দিকে লিখছি, এগুলো সবই তার কাব্যগ্রন্থ। 1 পয়সার বাঁশি মা যে জননী কান্দে। তারপরে লিখবেন কাফনের মিছিল। এগুলো সবই হচ্ছে তার কাব্যগ্রন্থ। আরো কয়েকটা আছে, কিন্তু সব আসলে আমাদের দরকার হয় না, ওনার সবকিছু আসলে আমাদের প্রয়োজন হয় না। এর মধ্য থেকে আমাদের একটু বিস্তারিতভাবে জানতে হয় হচ্ছে রাখালি কাব্যগ্রন্থটা নিয়ে, আমাদের জানতে হয় হচ্ছে নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থ নিয়ে, এগুলো নিয়ে একটু বিস্তারিত জানতে হয়। বাকিগুলো নিয়ে আমরা বিস্তারিত জানবো না, শুধু এটুকু জেনে রাখি যে জসিমউদ্দিনের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ এই 9টার নাম আমাদের জানতে হয়: রাখালি, নকশিকাঁথার মাঠ, সজনবাদিয়ার ঘাট, বালুচর ধানক্ষেত, মাটির কান্না, 1 পয়সার বাঁশি, মা যে জননী কান্দে এবং কাফনের মিছিল। এই কয়েকটা, এই সবগুলোই হচ্ছে তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। এর মধ্যে আমাদের পড়তে হয়, একটু ডিটেইলিং পড়তে হবে হচ্ছে রাখালি নিয়ে, নকশিকাঁথার মাঠ, সজনবাদিয়ার ঘাট। বাকিগুলো তো ডিটেইলিং পড়তে হয় না, বাকিগুলো শুধু নাম জানলেই চল। তো প্রথমে আমরা হচ্ছে রাখালি বা নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থটা একটু দেখে আসি যে বিষয়টা কি, কারণ এগুলোর ডিটেইল থেকে আবার পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেয়। নকশিকাঁথার মাঠ 1929 সালের রচিত হয়েছে এটা। লিখবেন এটি তার শ্রেষ্ঠ কাহিনী কাব্য বা গীতিকাব্য যা বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে। শ্রেষ্ঠ কাহিনী কাব্য বা গীতিকাব্য, সর্বশ্রেষ্ঠ। তারপরে লিখবেন
এর ইংরেজি অনুবাদের নাম হচ্ছে নকশি কাঁথার মাঠ। এটার ইংরেজি অনুবাদের নাম হচ্ছে দ্য ফিল্ড অফ দ্য এমব্রয়ডার্ড কুইল্ট। দ্য ফিল্ড অফ দ্য এমব্রয়ডার্ড কুইল্ট, যার অনুবাদক হচ্ছে E.M. মিলফোর্ড। E.M. মিলফোর্ড। দিথি রানী সেন কণা ম্যাম, মৃত্যু তারিখ কি 13ই মার্চ হবে? অভিযাত্রী বইয়ে 13ই মার্চ দেওয়া আছে। 14ই মার্চ। 14ই মার্চ। আচ্ছা, এই নকশি কাঁথার মাঠ কাব্যগ্রন্থে রূপাই ও সাজু নামক দুই গ্রামীণ যুবক যুবতীর অবিনশ্বর প্রেমের করুণ কাহিনী রচিত হয়েছে। রূপাই ও সাজু নামের দুই গ্রামীণ যুবক যুবতীর অবিনশ্বর প্রেমের করুণ কাহিনী রচিত হয়েছে। আচ্ছা, এরপরে লিখবেন কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া। এটা একটা লাইন। আরেকটা হচ্ছে জালি লাউয়ের ডগার মতন বাহু দুখান সরু। এই দুইটা লাইনই হচ্ছে রূপাইকে নিয়ে লেখা। নায়ক রূপাই সম্পর্কে। নকশি কাঁথার মাঠ থেকে আর তেমন কিছু দেখার নেই। আমরা এরপরে সরাসরি চলে যাব হচ্ছে আপনার রাখালিতে। এরপরে আমরা পড়বো হচ্ছে রাখালি নিয়ে। এই রাখালিটা হচ্ছে জসীমউদ্দিনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। নকশি কাঁথার মাঠ ছিল শ্রেষ্ঠ, আর রাখালি হচ্ছে প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা কি কি আছে? একটা আছে হচ্ছে রাখালি, কবর, পল্লী জননী। এগুলো হচ্ছে উল্লেখযোগ্য কবিতা। রাখালি, কবর, পল্লী জননী। বিখ্যাত কবিতা কবর। এই কবর কবিতাটা হচ্ছে রাখালি কাব্যগ্রন্থের অন্তর্গত। আচ্ছা, কবর কবিতাটা থেকে আমাদের জুডিশিয়ারিতেও প্রশ্ন আসছিল। কবর কবিতাটা সম্পর্কে একটু জেনে রাখি আমরা। কবর কবিতাটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
তারপরে লিখবেন এটি প্রথম প্রকাশিত হয় কল্লোল পত্রিকায়। প্রকাশিত কল্লোল পত্রিকায়। আর এইটাতে মোট পংক্তি আছে বা মোট লাইন আছে হচ্ছে 118টা। এই কবর কবিতার প্রথম 20 লাইন আমার এখনো মুখস্থ। আমি ছোটবেলায় এটা মুখস্থ করছিলাম কবর কবিতাটা যখন পিচ্চি ছিলাম। ছোটবেলায় আমি আসলে আমার আম্মার ঠেলাঠেলির যন্ত্রণায় প্রচুর কো কারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত ছিলাম। যেমন আমি হচ্ছে আপনার গান গাইতাম, ওই যে 10-12 জন মিলে যে কোরাস গানগুলা গায় স্টেজে উঠে উঠে এরকম এরকম ঝুলে ঝুলে, আমি সেরকম এরকম ঝুলতাম। তারপর হচ্ছে এরকম করে বিভিন্ন ধরনের দেশাত্মবোধক গান গাইতাম শাড়ি পরে টরে। এরপর আমি নাচতাম, তারপরে আমি অভিনয় করতাম, স্টেজ পারফরমেন্স যেটা। এরপর আমি কবিতা আবৃত্তি করতাম। মানে আম্মার ঠেলাঠেলিতে পড়াশোনা তো ছিলই, ক্লাসে ফার্স্ট হইতে হবে এটার তো একটা চাপ ছিলই। এর পাশাপাশি এই যে এতগুলা কো কারিকুলার অ্যাক্টিভিটিস আমাকে এঙ্গেজ করে রাখা হয়েছে। আমি শুধু করতাম না হলো ছবি আঁকতাম না, বা এটা আমাকে কখনো শেখানো হয়নি, দেওয়া হয়নি, ওইটা বাদ ছিল। তো ওই যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস করতে করতে অভ্যাস হয়ে গেছে। যখন ইউনিভার্সিটিতে গেলাম তখনও কো কারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত। মানে স্কুল কলেজ তো গেছি এভাবে। যেমন কলেজ লাইফে হচ্ছে আমি বিএনসিসি করতেছি, বিভিন্ন কালচারাল অর্গানাইজেশনের সাথে যুক্ত ছিলাম। ইউনিভার্সিটিতে ওঠার পরে কালচারাল অর্গানাইজেশন বাদ দিলাম, কিন্তু ওই বিতর্কের সাথে জড়ায় গেলাম পুরোপুরিভাবে। চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি একদম ফার্স্ট ইয়ার থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত, আর নিয়মিতভাবে ডিপার্টমেন্টের প্রোগ্রামগুলোতে উপস্থাপনা করে গেছি। এটা মানে ম্যান্ডেটরি। আমার ডিপার্টমেন্টের কোনো প্রোগ্রাম থাকা মানেই আমি অ্যাঙ্কারিং করতেছি সেখানে। এবং ফার্স্ট ইয়ারে একবার শুধু স্যারদেরকে শুনাইছি, এরপর থেকে স্যারেরা আর কখনো আমাকে জিজ্ঞেস করতো না। অবধারিতভাবে আমাদের ডিপার্টমেন্টের যে কোনো প্রোগ্রাম, সেটা আপনার মানে বিদায় অনুষ্ঠান হোক বা হচ্ছে আপনার নবীন বরণ হোক, যে কোনো ধরনের অনুষ্ঠান বা যে কোনো ধরনের ফর্মাল প্রোগ্রাম হলে এটা অবধারিতভাবে কাজী নুসরাত আরিফ এটা অ্যাঙ্কারিং করতেছে, এটা ফিক্সড। তো এটা আমি খুব নিয়মিতভাবে করছি। আর হচ্ছে বিতর্কটা, এবং বিতর্ক আমি খুব এনজয় করে করছি। তো কালচারাল ওই অ্যাক্টিভিটি যখন ছোটবেলায় করতাম তখন এই কবর কবিতাটা আমাকে মুখস্থ করানো হয়েছিল 20 লাইন। আমার এখনো মনে আছে। কবিতাটা আবৃত্তি করব না, ওটাই কোরাস বিটিভিতে দেখাইতো এরকম সঙ্গীত। আরে হ্যাঁ, টিভিতে গান গাইছে না, টিভিতে গান গাইনি না। আবৃত্তি করলে এখন দেরি হয়ে যাবে, আপু কবিতাটা আবৃত্তি করেন, দেরি হয়ে যাবে এখন আবৃত্তি করলে। শোনাবো না, আমরা বরং লিখে ফেলি রাখালির পরে। আমাদের তো নোটটা কমপ্লিট করতে হবে। আচ্ছা, সজন বাদিয়ার ঘাটটা একটু লেখেন। সজন বাদিয়ার ঘাট, এটা প্রকাশিত 1934 সালে। লিখবেন বাংলার অনবদ্য রূপকল্প এই কাব্যগ্রন্থটির মূল উপজীব্য। বাংলার অনবদ্য রূপকল্প এই কাব্যগ্রন্থটির উপজীব্য। আর এটার উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে সজন আর দুলি। সজন এবং দুলি। তার কিছু বিখ্যাত কবিতা দেখে আসি আমরা, চলেন। জসিমউদ্দিনের একটা বিখ্যাত কবিতা হচ্ছে আসমানি। এটা আমাদের ক্লাস 4 এর বইয়ে ছিল, আপনারা পাইছেন কিনা। আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দিনের ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। এটা আমরা ছোটবেলায় পড়ছিলাম। এই কবিতাটা হচ্ছে 1 পয়সার বাঁশি কাব্যের অন্তর্গত। ব্র্যাকেটে লিখেন 1 পয়সার বাঁশি
এরপর তার আরেকটা বিখ্যাত কবিতা হচ্ছে খেলোয়াড়, যেটা হচ্ছে চাষার ছেলে কাব্যগ্রন্থ থেকে নেওয়া। তারপরে লিখবেন হচ্ছে মুসাফির। মুসাফির কবিতা হচ্ছে তার বালুচর কাব্যগ্রন্থ থেকে নেওয়া। এগুলো হচ্ছে তার বিখ্যাত কবিতা আর কি। তারপরে নিমন্ত্রণ, কাব্যগ্রন্থ থেকে নেওয়া। তার তো অনেক কথা, আমরা তো 9টা লিখছি যেগুলো পরীক্ষায় আসবে। আর কবর তো বললামই, রাখালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া। আর পল্লী জননী, এটা লিখে রাখেন একটু, পল্লী জননী এটাও তার আরেকটা বিখ্যাত কবিতা, রাখালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া। এরপরে আমরা তার নাটকের নামগুলো একটু লিখে ফেলি। আমি এই পাশে লিখে দিচ্ছি জসীমউদ্দিনের বিখ্যাত নাটক। পদ্মাপার, মধুমালা, বেদের মেয়ে। পদ্মাপার, মধুমালা, বেদের মেয়ে, পল্লীবধূ, এরপরে লিখবেন ওগো পুষ্পধনু, ওগো পুষ্পধনু। আর 6 নম্বরে লাস্ট আরেকটা লিখবেন, সেটা হচ্ছে গ্রামের মেয়ে। এটা হচ্ছে তার একটা গীতিনাট্য, সাইডে একটু লিখে রাখেন। এগুলো হচ্ছে তার নাটক। হ্যাঁ ম্যাম পড়েছি। আফরোজ ম্যাম, আমি ডিবেট ভালো পারি আব্বা বলতো। একদিন স্কুল থেকে পার্টিসিপেট করলাম, এত হাইপার হয়ে গেছিলাম, কথা বলতে বলতে শেষে কান্নাই করে দিছিলাম। এরপর জীবনেও ট্রাই করি নাই। আচ্ছা, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। হ্যাঁ মনে আছে আপনার। আমার এই প্রথম 2 লাইনই মনে থাকে, তারপর আর মনে থাকে না। বিতর্ক করতে গেলে আমিও হাইপ হয়ে যেতাম, কিন্তু আমি কখনো কান্না করি নাই। আমাকে মানে পোলাপান বলতো যখন ইউনিভার্সিটিতে ডিবেট করতাম যে নাবিলা আপু, আমার ডাকনাম হচ্ছে নাবিলা, বলতো যে নাবিলা আপু বিতর্কের মঞ্চে দাঁড়াইলে ওইখানে শিওর শর্ট ভূমিকম্প হবে একটা, আপু তো চিৎকার চেঁচামেচি করে ফাটায় ফেলবে পুরা। এবং আমার কনফিডেন্স লেভেল খুব বেশি থাকতো, যখনই আমি কোনো কথা বলি আমার কনফিডেন্স লেভেল খুব হাই থাকে। এটা ওই যে এজলাসেও একই রকম বিষয় হয়। আইনজীবীরাও তো আমার সাথে তর্ক করে বিভিন্ন বিষয় নিয়ে, কারণ হচ্ছে আমি আইনজীবীদেরকে কোনো বিষয় খুব সহজে ছাড় দেই না। যেমন তারা টাইম পিটিশন দিবে, আমার কাছে সময়ের দরখাস্ত দিবে, আমি খুব সহজে মঞ্জুর করি না। তাদের মাথা নষ্ট করে তারপর সময়ের দরখাস্ত মঞ্জুর করি। তাদের সাথে বিতর্ক করি, আমি খুব কনফিডেন্টলি কথা বলি। অর্থাৎ আমি যেটা বলতেছি সেটাই, কারণ আমি তো না জেনে বলি না, আন্দাজে তো কথা বলি না। আচ্ছা, উপন্যাস। জসীমউদ্দিনের একমাত্র উপন্যাস হচ্ছে বোবা কাহিনী। হ্যাঁ, তবে আরেকটা জিনিস একটু মনে রাখেন, এই বোবা কাহিনীটা হচ্ছে তার জীবদ্দশায় প্রকাশিত হয়েছে। তিনি মরে যাওয়ার পর তার আরেকটা উপন্যাস প্রকাশিত হয়েছিল, সেটা হচ্ছে বউ টুবানির ফুল। একটু ব্র্যাকেটে লিখবেন মৃত্যুর পর জসীমউদ্দিনের প্রকাশ করে। এটা একটু জাস্ট নামটা জেনে রাখেন, কারণ পরীক্ষায় হয়তো দিয়ে বসবে বউ টুবানির ফুল এটা কি জাতীয় রচনা, বউ টুবানির ফুল এটা কি জাতীয় রচনা এবং কখন প্রকাশিত হয়। এটা জসীমউদ্দিনের মৃত্যুর পরে প্রকাশিত হয়, তবে সোফার বিভিন্ন বইয়ে যতটুকু স্বীকৃত তথ্য এসেছে সেটা হচ্ছে জসীমউদ্দিনের একমাত্র উপন্যাস হচ্ছে বোবা কাহিনী। ঠিক আছে আপু, আমি যে কোনো বিষয় ফেস করতে অনেক ভয় পাই, কিভাবে বের হবো এটা থেকে প্লিজ একটু পরামর্শ দিবেন। আচ্ছা, অবশ্যই পরামর্শ দিব। যে কোনো বিষয় ফেস করতে যারা ভয় পান, আজকে এই পর্যন্ত আমরা শেষ করতেছি জসীমউদ্দিনকে দিয়েই। আচ্ছা, তার আত্মকথাটা একটু লিখে দিই, আত্মকথার ভ্রমণ বিষয়ক, এটাও পরীক্ষায় চলে আসে এবং একাধিকবার লিখে শেষ করে দিই। আত্মকথা জসীমউদ্দিনের, এটা লিখবেন হচ্ছে যাদের দেখেছি
আত্মকথা গ্রন্থের মধ্যে প্রথমেই লিখবেন হচ্ছে যাদের দেখেছি। 2 নাম্বারটা লিখবেন হচ্ছে জীবন কথা। 3 নাম্বারটা লিখবেন স্মৃতিপট। 4 নাম্বারটা লিখবেন ঠাকুরবাড়ির আঙিনায়। এই ঠাকুরবাড়ির আঙিনায় এটা তো পরীক্ষায় এসেছে। আর তার ভ্রমণ বিষয়কটা একটু লিখে ফেলেন। ভ্রমণ বিষয়ক একটা লিখবেন হচ্ছে চলে মুসাফির। এটাও পরীক্ষা প্রশ্ন এসেছে। চলে মুসাফির কার লেখা? জুডিশিয়ারি বিগত বছরের প্রশ্ন এটা। তারপরে লিখবেন হচ্ছে হলদে পরীর দেশে। হলদে পরীর দেশে। 3 নাম্বারটা লিখবেন হচ্ছে জার্মানির শহরে বন্দরে। জার্মানির শহরে বন্দরে। আরেকটা লিখবেন হচ্ছে যে দেশে মানুষ বড়। আর লাস্ট আরেকটা ইনফরমেশন লিখবেন, সেটা হচ্ছে ডালিম কুমার তার শিশুতোষ বিষয়ক গ্রন্থ। ডালিম কুমার এটাও জসীমউদ্দিনের লেখা এবং এটা হচ্ছে তার শিশুতোষ বিষয়ক গ্রন্থ। আজকে আমরা মোটামুটি এখানেই শেষ করব। তবে শেষ করার আগে আমি 2-1টা কথা একটু আপনাদেরকে বলে নিই আপনাদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে। লেখা শেষ হয়ে গেলে আমাকে বললেন। যারা লিভ নিতে চান লিভ নিতে পারেন, আর যারা মনে করেন যে একটু কথাবার্তা শুনবো তারা শুনতে পারেন, অসুবিধা নেই। কিন্তু ক্লাস শেষ, ফর্মালি ক্লাস শেষ। আচ্ছা, ফর্মাল ক্লাস শেষ। আমি আর 2-4 মিনিট একটু আপনাদের সাথে গল্প করব, তারপরে লিভ নিব, ক্লাস থেকে বিদায় নিব। যারা লিভ নিতে চান, আর কিছু পড়াবো না, শেষ, তথ্য শেষ, তারা চলে যেতে পারেন, অসুবিধা নেই। যাদের মনে হয় যে আর একটু গল্প করা দরকার, গল্প শোনা দরকার, তারা থেকে যান। এই যে আমাদের একটা ফিয়ার, তাই না, আমাদের ভয়, যে কোনো জিনিসকে ফেস করতে আমরা ভয় পাই, নতুন একটা জায়গায় যেতে আমরা ভয় পাই। আমরা একটা পরীক্ষা, জুডিশিয়ারি পরীক্ষা, আমরা এত ভয় পাই কেন? ছোটবেলা থেকেই দেখবেন যে আমরা যে কোনো এক্সাম ফেস করতে প্রচন্ড পরিমাণে ভয় পাই। যে কোনো এক্সাম ফেস করতে আমরা প্রচন্ড পরিমাণে ভয় পাই, কারণটা কি? বা জুডিশিয়ারি পরীক্ষার আগের রাতে আমাদের হাত পা ঠান্ডা হয়ে আসে, এর কারণটা কি? এর কারণ হচ্ছে 2টা। এক হচ্ছে আমরা যতটুকু জানা উচিত বলে মনে করি ততটুকু আমরা জানি না। আর 2 নাম্বার বিষয় হচ্ছে যতটুকু আমরা জেনেছি সেটার উপরে আমাদের পূর্ণ কোনো দখল থাকে না। এই 2টা কারণে যে কোনো ধরনের পরীক্ষা যখন আমাদের সামনে আসে আমরা ভয় পেয়ে যাই। যেমন জুডিশিয়ারি পরীক্ষা যখন আমরা দিতে যাব, আমরা ধরেই নিছি, আমরা জানি না, এই জিনিসটা আমাদেরকে কে জানি বুঝাইছে যে জুডিশিয়ারি পরীক্ষা দিতে গেলে আপনাকে এই পুরো সিলেবাসের সব কিছু জেনে পরীক্ষার হলে যেতে হবে। এই ধারণাটা কে জানি আমাদের মাথার মধ্যে ঢুকাইছে, কিন্তু এটা কিন্তু সত্য কথা না। জুডিশিয়ারি পরীক্ষায় বসতে গেলে আপনাকে কখনোই পুরো সিলেবাস 100% কভার করে পরীক্ষার হলে বসতে হয় না। আপনি 60% সিলেবাস কভার করে গেলেই জাজ হিসেবে রিকমেন্ডেড হবেন। 60% সিলেবাস কভার করতে পারলেই বিচারক হিসেবে সুপারিশ প্রাপ্ত হবেন। আর 2 নাম্বার বিষয় আমাদের যেটা সমস্যা হয় সেটা হচ্ছে আমরা যতটুকু জানি সেটার উপরে আমাদের দখল থাকে না। কেন দখল থাকে না? কারণ আপনি হয়তো একটা জিনিস 1বার বা 2বার পড়ছেন, আপনার বিষয়টা ঠিক মতো মনে নাই। যখন কোনো বিষয় আপনি বারবার বারবার রিভিশন দেন না, একই জিনিস যখন 20 বার আয়ত্ত করেন না, আত্মস্থ করেন না, তখন ওটার উপরে আপনার দখল প্রতিষ্ঠাও হয় না এবং আপনার আত্মবিশ্বাসও বাড়ে না। এই পৃথিবীতে সব থেকে পাওয়ারফুল ওয়াইপেন হচ্ছে আপনার নলেজ। আর কিচ্ছু না ভাই। আপনার চেহারা খারাপ, ডাজন্ট ম্যাটার। আপনার টাকা নাই, ডাজন্ট ম্যাটার। আপনার বাবা দাদা অনেক বেশি ধনাঢ্যশালী না, অনেক বেশি প্রভাবশালী না, কোনো অসুবিধা নাই।
আপনার নিজের ব্যবহার আচার ব্যবহার, অনেকে আছে খুব শর্ট টেম্পার্ড, দ্রুত রেগে যায়, নিজের রাগ কন্ট্রোল করতে পারে না, এগুলো কোনোটাই সমস্যা না যদি আপনার নলেজ থাকে। এই পৃথিবীতে সব থেকে পাওয়ারফুল ওয়াইপেন হচ্ছে নলেজ, ইনফরমেশন, সব থেকে পাওয়ারফুল ওয়াইপেন। এখন একটা জিনিস যখন আপনি বারবার চর্চা না করবেন, প্র্যাকটিস না করবেন, তখন কোনো সিচুয়েশনে ওই জিনিসটা প্রয়োগ করতে গেলে আপনি দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন। যেমন একটু উদাহরণ দেই, আমি ধরেন বিচার প্রক্রিয়া বইটা পড়েছি, ধরেন বিচার প্রক্রিয়া বইতে আমি তামাদি আইনের উপরে যে কোনো একটা বিষয় দেখেছিলাম, যে তামাদি আইনের ৮ ধারের এই বিষয়টা আছে, এটা স্যারের বইতে বলা আছে, কিন্তু আমি 2বার 3বার দেখার পরে বিষয়টা আমার মনে নেই। এই ঘটনাটা নিয়ে যখন আমার সামনে একটা বিতর্ক উঠবে বা একজন আইনজীবী আমাকে চ্যালেঞ্জ করে বসবে, জাস্ট বিকজ আমি জিনিসটা রিকল করতে পারলাম না, আমি কিন্তু তার সামনে তথ্যটা দিতে পারবো না। ওই যখনই আমি তথ্যটা দিতে পারলাম না, তখন আমার মধ্যে হীনমন্যতা তৈরি হয়, হীনমন্যতা থেকে আমার মধ্যে ভয় তৈরি হয়। তাহলে আপনি কোনো কিছুকে ফিয়ার করবেন কি করবেন না, এটা ডিপেন্ড করে আপনি ওই পার্টিকুলার জিনিসটা কতবার আয়ত্ত করেছেন, কতবার চর্চা করেছেন, কতটুকু দখল ওটার উপর আপনার প্রতিষ্ঠা হয়েছে। যে কোনো জিনিসকে ফেস করতে গেলে ইউ মাস্ট বি নলেজেবল ফার্স্ট। নলেজ গ্যাদার করা ছাড়া ওটা ফেস করতে পারবেন না। আপনি আদালতে বসে কতটা দাপটের সাথে বিচার কার্য পরিচালনা করবেন, এটার জন্য সব থেকে বেশি আগে যেটা জানা জরুরি সেটা হচ্ছে নলেজ। আর এই নলেজটা তখনই আপনি প্রায়োগিক ক্ষেত্রে কাজে লাগাইতে পারবেন। যে কেউ যে কোনো কথা বলে হুঠাৎ তার মুখের উপরে কথাটা বলে দিতে পারবেন, যদি আপনার এটার উপরে পূর্ণ দখল থাকে। আর পূর্ণ দখল, কোনো কিছুর উপরে ফুল কন্ট্রোল, এটা একদিনে আসবে না, এটা চর্চার বিষয়। ভাই আমি এখনো প্রতিদিন 2 থেকে 2.5 ঘন্টা পড়াশোনা করি। পড়াশোনা মানে লিটারাল সেন্সে পড়াশোনা করি। পড়তে বসি, টেবিলের উপরে বই থাকে, কাগজ কলম নিয়ে বসি, মুখস্থ করি এবং খাতায় লিখি, এখনো করি। এক সিপিসি আমি এ যাবৎ কাল পর্যন্ত কত হাজার বার পড়ছি আমার মনে নাই, আমি এখনো সিপিসি পড়তে বসি। এখনো হয় সেটা এজলাসে ওঠার আগে পড়ি, অথবা এজলাস থেকে নেমে পড়ি, অথবা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যখনই আমি সময় পাই, অথবা রাতে আপনাদের ক্লাস নেওয়ার পরে যদি আমার নথির কাজ না থাকে তখন বসি। কিন্তু আমি প্রতিদিন 2 থেকে 2.5 ঘন্টা স্টাডি করব, এটা ম্যান্ডেটরি প্রভিশন আমার জন্য। এখন ওই 2-2.5 ঘন্টার মধ্যে প্রতিদিনই সিপিসি পড়ি তা না। যেমন আজকে আপনাদের বাংলা সাহিত্য ক্লাস ছিল, আমি ক্লাসের আগে আধা ঘন্টা সাহিত্য পড়তেছিলাম, অথচ জিনিসগুলো আমি জানি। আমার জসিমউদ্দিন কোথাও না তাকাইলেও আমি পুরো বিষয়টা আপনাকে লিখে দিতে পারবো। বঙ্কিমচন্দ্র আমার কোনো দিক তাকাইতে হবে না, আমি আপনাকে অটো ইনফরমেশন দিতে পারবো, কারণ এতবার করে পড়া হয়েছে। আমি তারপরেও পড়ি যেন আমার কোথাও কোনো ভুল না হয়, বা আমার যেন বিষয়টা ব্রেন থেকে ছুটে না যায়। সুতরাং আপনারা যখন মনে করেন যে আমি কোনো তথ্য দিতে পারছি না, আমি ভয় পাচ্ছি, এটার একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে ল্যাক অফ রিভিশন। প্রচুর রিভিশন দিতে হবে। আপনারা পারসুইট অফ হ্যাপিনেস মুভিটা দেখছেন কিনা আমি জানি না, যদি না দেখে থাকেন মুভিটা দেখবেন, পারসুইট অফ হ্যাপিনেস, এই মুভিটা দেখবেন। এবং এই মুভিটা দেখে আপনি শিখতে পারবেন বা বুঝতে পারবেন যে লাইফে পরিস্থিতি যেমনই হোক, ইউ নিড টু গ্যাদার ইউর নলেজ, ইউ নিড টু স্টাডি। লাইফে পড়াশোনার থেকে বড় কিছু আসলেই নাই, সত্যিকার অর্থেই নাই। আমরা তো মনে করি যে চাকরি একটা পেয়ে যাব, জাজ একটা হয়ে যাব, ঝামেলা শেষ। না, বিচারক হওয়ার পরেও আপনি কতটা সম্মানের সাথে কাজ করবেন, কতটা সমৃদ্ধশালী বিচারক হবেন বা কতটা প্রশংসিত হবেন, নির্ভর করবে আপনি কি পরিমাণ পড়াশোনা করছেন। এটা করতে হয়। সুতরাং যখনই আপনার দেখবেন যে কোনো বিষয় নিয়ে আপনি ডাউট হচ্ছে, ভয় পাচ্ছেন, স্টাডি স্টাডি, এটার উপরে কোনো আর কোনো কথা নেই। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে, আপু পড়তে বসলেই মনে হয় অনেক পড়া বাকি আছে, তখন মাথায় টেনশন ঢুকে যায় আর পড়ায় মনোযোগ থাকে না, চিন্তা হয় শুধু কি করব আপু। আচ্ছা, এটা সমাধানটা আমি বলি। আমি যেটা করি আমার ব্যক্তিগত জীবনে, এটা আমার থিওরি বা আমার ফিলোসফি, আমি এটা অ্যাপ্লাই করি। আমি যখন দেখি যে জ্ঞান মানুষকে বিনয়ী করে তোলে, এটার সুইটেস্ট এক্সাম্পল। আচ্ছা, আমি যখন দেখি যে আমার কাজের চাপ অনেক বেড়ে গেছে, যেমন আমি এই মাসের কথা আপনাকে বলতে, জানুয়ারি মাসে আমার অনেকগুলো রায় পেন্ডিং হয়ে গেছে, কারণ আমি ডিসেম্বরে হচ্ছে আগের কাজগুলো করলাম, জানুয়ারি রানিং মাসের আমার যে রায়গুলো সেটা আমি আসলে কমপ্লিট করতে পারিনি আমার বিভিন্ন ঝামেলার কারণে। আজকে আমি দেখতেছিলাম যে আমার বেশ কয়েকটা রায় জমে গেছে এবং আমি একটু প্রেশারাইজড ফিল করতেছি, কারণ মাস তো শেষ হয়ে যাচ্ছে, হাতে আসছে মাত্র 10 দিন। তো আমি দেখলাম আমার রায় অনেকগুলো বাকি আছে, আমার কাজের চাপ অনেক বেশি এবং কিছু টুকটাক অর্ডার পেন্ডিং আছে যেটা আমার দিতে হবে, ইন্টারলোকেটরি অর্ডার, আমি দিতে পারি নাই। তো তখন আমি যেটা করলাম যে 2 থেকে 3 মিনিট আমি দেখলাম আমার কি কি জিনিস পেন্ডিং আছে। পরের 7 থেকে 8 মিনিট আমি পরিকল্পনা করলাম, কারণ আমি জানি আমার রায় পেন্ডিং আছে, এই দুশ্চিন্তা যদি আমি 1 ঘন্টা করি, 2 ঘন্টা করি, তাতে আমার লাইফে কিচ্ছু ভ্যালু অ্যাড করবে না, আমার একটা কাজ তাতে কমবে না,
বরং আমার প্রেশার বাড়বে। সুতরাং আমি যেটা করতে পারি সেটা হচ্ছে 7 থেকে 8 মিনিট বা 10 মিনিট একটা পরিকল্পনা করতে পারি এবং ওই দুশ্চিন্তা করা বাদ দিয়ে ওই সময় আমি একটা নথি লিখে শেষ করতে পারি। সুতরাং যখনই আপনি টেবিলে বসবেন এবং যখনই দেখবেন যে মাথার মধ্যে এই চিন্তা আসতেছে যে আমার অনেক পড়া বাকি আছে, অনেক সিলেবাস বাকি আছে, তখন আপনাকে যেটা করতে হবে জাস্ট একটা পরিকল্পনা। আপনি মনে রাখেন, পড়া বাকি আছে এই দুশ্চিন্তায় যদি আপনি নাই পড়েন, কোনো কাজ যদি শুরু না করেন, এটা তো শেষ হবে না। আপনাকে হাঁটতে হবে এই রাস্তা, নো ম্যাটার হোয়াট। যতক্ষণ পর্যন্ত আপনার গেজেটের নামটা না আসতেছে ততক্ষণ পর্যন্ত আপনি হাঁটা বন্ধ করতে পারবেন না। সিচুয়েশন যাই থাকুক, ইউ নিড টু স্টাডি। সিচুয়েশন যেমনই হোক, আপনি অসুস্থ থাকেন, পরিবার অসুস্থ থাকুক, দুনিয়া ধ্বংস হয়ে যাক, আপনার খারাপ লাগুক, ডাজন্ট ম্যাটার। ইভেন ইফ ইউ আর ফিলিং ডিপ্রেসড, ইউ আর ফিলিং ভেরি ডাউন, ডাজন্ট ম্যাটার, ইউ নিড টু স্টাডি। সব কথা শেষ কথা, আমাকে পড়তে হবে। সুতরাং পড়ার বার্ডেন থাকবে। এই বার্ডেন কমবে কখন? যখন আপনি পড়বেন। আপনি আস্তে 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 পড়বেন, যখনই দেখবেন যে প্রেশার ফিল হচ্ছে, মনে রাখবেন যে আমি তো শুরু করেছি, আই হ্যাভ স্টার্টেড মাই জার্নি। সুতরাং পড়লে পড়া কমবে, পড়লে পড়া কমবে। আর আরেকটা বিষয়, পড়তে গেলে মনে হয় যে আমি বাংলা পড়তেছি, আমি মনে ইংলিশ সাহিত্য সব ভুলে গেছি। আপনি কিছুই ভুলেন নাই ভাই। এটা আপনার ব্রেইন একটা ডিসেপটিভ জিনিস আপনার সামনে তৈরি করে। হিউম্যান ব্রেইন ইজ ভেরি ভেরি পাওয়ারফুল। আজকে থেকে 10 বছর আগে একজন মানুষ আপনার একটা কথা বলছে, ওটা তো ভুলেন নাই। 1 বছর আগে কার বিয়েতে কি রঙের জামা পরে গেছিলেন, সেটা তো ভুলেন নাই। সুতরাং ধারা আপনি ভুলে গেছেন, এটা একটা অবান্তর চিন্তা। আপনি আসলে ভোলেন নাই, এটা আপনার মনে হচ্ছে। আপনার যা মনে হয় সব কি সঠিক? আপনার যা মনে হয় সব সঠিক না। সুতরাং যখনই দেখবেন যে এরকম একটা চিন্তা মাথার মধ্যে আসতেছে যে আমি মনে হয় সব ভুলে গেছি, তখনই নিজের ব্রেইনকে বলবেন আমি কোনো কিছু ভুলি নাই। হয়তো সাময়িক মনে পড়তেছে না, 2-3 বার রিভিশন দিলেই মনে পড়বে, ডাজন্ট ম্যাটার। আমার যখন মনে করার দরকার হবে আমি রিভিশন দিয়ে নিব, মনে পড়ে যাবে। কারণ আমার তো আর একই দিনে 10টা পরীক্ষা রিটেন দেওয়া লাগতেছে না। এক এক দিন এক এক পরীক্ষা, যেদিন যে পরীক্ষা দিব তার আগের দিন তো আমি রিভিশন দিয়েই যাব, তখন মনে পড়বে। নেভার টেল এনি নেগেটিভ সেন্টেন্স টু ইউর ব্রেইন। কখনো বলবেন না আপনি সবই পারেন। আপনি পারেন, আপনি পারবেন। শুধু আমার এই কথাটা মাথায় রাখবেন, নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স ইন ইউর লাইফ, দ্য শো মাস্ট গো অন। যাই ঘটুক আপনার জীবনে, ইউ নিড টু মুভ ফরওয়ার্ড, সামনে আগাইতে হবে, পড়তে হবে, এটার কোনো ব্যতিক্রম নাই। এটা আমার থিওরি, আমি এভাবেই কাজ করি। যখন দেখলাম নথিগুলো পেন্ডিং, অনেক কাজ বাকি আছে, 7 থেকে 8 মিনিট শুধু একটা প্ল্যান করলাম, তারপরে কাজ শুরু করে দিছি। যা হওয়ার হবে, দ্য শো মাস্ট মুভ অন, দ্য শো মাস্ট গো অন। এটা মাথায় রেখে পড়াশোনা করবেন, দেখবেন যে ইনশাআল্লাহ সমস্যার সমাধান হবে। আপু নেক্সট ক্লাসে কোন কবিতা সাহিত্যকর্ম পড়াবেন জানা থাকলে ক্লাসের আগে আমরাও একটু দেখতে পারবো। আচ্ছা, আমি আজকে সোহান প্ল্যান করি নাই যে কোন কবি সাহিত্যিক পড়াবো, তবে আগামী ক্লাসে আমি লিখে দিব আপনাদেরকে যে আমি আসলে এক্স্যাক্টলি কি কি বিষয় ক্লাসে কভার করব। তাহলে এই পর্যন্ত থাকলো আজকে, পরের ক্লাসে সবার সাথে দেখা হচ্ছে আবার। ভালো থাকেন সেই পর্যন্ত সবাই, আসসালামু আলাইকুম।